হ্যালো বন্ধুরা, সবাইকে ঈদ মোবারক। আজকের বাইরে ওয়েদারটা খুব খারাপ, ঝোড়ো বাতাস। তো আমাদের এদিকে ইলেকট্রিসিটি ছিল না, যার জন্য আজকে লাইভটা 10:30টায় শুরু হওয়ার কথা ছিল, 9:30টায়। তো আমরা একটু দেরি করে ফেলেছি। কেমন আছো তোমরা? এবারে ঈদটা একটু অন্যরকম গিয়েছে সবারই, সবাই ঘরে বসে আমরা এবার ঈদ উদযাপন করেছি। তারপরও আমাদের খুব একটা খারাপ কাটেনি। আমরা ভিডিও কল, লাইভ শো এগুলোর মাধ্যমে আমাদের বন্ধুদের সাথে আমরা আনন্দে মেতে থেকেছি। তো আজকের আয়োজন কবিতায় ঈদ আড্ডা, বন্ধুদের সাথে ঈদের আনন্দ শেয়ার করার একটা প্রয়াস। সবাই আমাদের সাথে থাকো। 98 ফ্রেন্ডস বন্ধুদের সবাইকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের কবিতা আড্ডায় আমাদের সাথে আমাদের 98 ফ্রেন্ডস তিনজন খুব পরিচিত মুখ থাকবে, যারা যাদের কবিতার প্রতি রয়েছে একটা ভালো লাগা। আমাদের বন্ধুরা দেখে নেই আজকে আমাদের সাথে কারা থাকছে। আমাদের সাথে আছে আমাদের খুব প্রিয় বন্ধু, তিনজন প্রিয় বন্ধু, সিফাত, ইমরান হোসেন এবং ফারজানা তমা। তারা প্রত্যেকেই খুব ভালো কবিতা আবৃত্তি করে এবং কবিতা প্রেমী মানুষ। কেমন আছো তোমরা? এই তো আলহামদুলিল্লাহ, ঋতু, খুব ভালো আছি। সবাই আমাকে ভালো শুনতে আছি। পাচ্ছো? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি তোমাকে। সবাই ঈদ শুনতে মোবারক পাচ্ছি। ঋতু। ঈদ ঈদ মোবারক, ঈদ মোবারক। মোবারক। ঈদ তো বন্ধুরা মোবারক। ঈদ মোবারক। তো তোমাদের সবাই একে একে একটু আমি সবাইকেই সবার কাছ থেকে জানতে চাচ্ছি যে তোমাদের ঈদ কেমন কাটলো। তোমাদের ছোট্ট করে একটু পরিচয় দিয়ে তোমাদের ঈদটা কেমন কাটলো, এবং বন্ধুদের, আমাদের 98 ফ্রেন্ডস এর বন্ধুদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দাও। ঠিক আছে, আমি প্রথমে সিফাত বলবে, তারপর ইমরান এবং তারপর ফারজানা তোমার কাছ থেকে শুনতে চাচ্ছি। তো একটু বলে নেই, আমরা যখন যে কথা বলবো বাকিরা একটু অডিওটা মিউট করে রাখবো, ঠিক আছে? তো প্রথমে আমি সিফাতের কাছে জানতে চাচ্ছি তোমার ঈদ থ্যাংক ইউ কেমন ঋতু। কাটলো। থ্যাংক ইউ ঋতু। আসলে প্রথমেই 98 ফ্রেন্ডসদের সবাইকে আমার ঈদের অনেক 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 প্রাণঢালা শুভেচ্ছা। এবারে ঈদটা একটু অন্যরকম, তারপরেও সবাই পরিবারের কাছে থাকুক, সুস্থ থাকুক। আমরা যাতে মানে যখন পরিস্থিতি ভালো হবে তখন যাতে সুস্থভাবে সবাই সবার সাথে দেখা করতে পারি, এটাই কামনা। আর 98 ফ্রেন্ডদেরকে আমি এই প্ল্যাটফর্মে এসে আমি খুবই ভালো লাগছে। কবিতা অনেক আগে করতাম। আমি আসলে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের, আমার পড়াশোনা সব ওখানেই। সো ক্যাডেট কলেজে যখন ঢুকি ক্লাস 8-9 পর্যন্ত বেশ কবিতা লিখতাম, কবিতা বলতাম, কম্পিটিশনে যেতাম। বাট তারপর বন্ধু হয়েছে কি আমি ক্যাডেট। একটু একটু হ্যাঁ ইন্টারাপ্ট করছি। হ্যাঁ আহ, হ্যাঁ। আমরা অবশ্যই শুনবো আমাদের পড়াশোনা এখন কি করছি, কবিতার প্রতি ভালো লাগা কিভাবে, আমরা সব জানবো। এখন ছোট্ট করে সবাই একটু বন্ধুদেরকে আগে ঈদ শুভেচ্ছা দিয়ে নেই, ওকে। তারপরে আমরা একে একে আমরা সবকিছু আমরা আজকে আজকে তো প্রোগ্রামটাই হুম হচ্ছে হুম। কবিতায় ঈদ আড্ডা, ঠিক আছে? ওকে ওকে। তো ঈদ মোবারক বন্ধুরা, আমার পক্ষ থেকে ঈদ মোবারক। থ্যাংক ইউ। ইমরান। হ্যাঁ বন্ধুরা, ঈদ মোবারক। আসলে এবারে ঈদটা তো আহ, আসলেই অন্যরকম। আর আমরা চাই যে সুস্থ পৃথিবীতে সবাইকে ঈদ মোবারক বলতে। তারপরেও বলতে হবে, যেহেতু ঈদ আমাদের একটা ধর্মীয় অনুভূতি এখানে। সবাইকে ঈদ মোবারক। ধন্যবাদ। তমা। হ্যাঁ, অনেক ধন্যবাদ ঋতু, এমন একটা সুন্দর প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। সকল 98 বন্ধুদেরকে ঈদ মোবারক, এবং সকলের জন্য অনেক শুভকামনা। সবাই আমাদের সাথে থাকো, আমাদের এই ঈদ আড্ডা সফল হোক। আমরা যাতে এভাবেও আমাদের ঈদ আনন্দটা ভাগাভাগি করতে পারি, যেহেতু আমাদের এবার ওভাবে বেড়ানো হয়নি, ওভাবে ঘোরাঘুরি হয়নি। তো সেক্ষেত্রে আমরা এইভাবে যে ঈদ আনন্দটা ভাগাভাগি করছি, এটাও কিন্তু বেশ চমৎকার, আমার বেশ ভালো লেগেছে। ধন্যবাদ তোমাদেরকে।
থ্যাংক ইউ। সেটাই আমরা আমার কাছে কিন্তু এবার ঈদটা আমরা যতটা ভাবছিলাম যে খুব বোর্ড হব, কারণ ঈদ মানেই তো বাইরে যাওয়া, তাই না? বাইরে যাওয়া, তারপর হচ্ছে আহ খাওয়া দাওয়া করা, ফুচকা খাওয়া, আমার কাছে স্পেশালি ফুচকা খাওয়া। হ্যাঁ, বন্ধুদের নিয়ে ফুচকা খাবো, এটাই হচ্ছে আমার বড় আকর্ষণ ঈদের। তো সেটা হয়নি, আমরা বের হতে পারিনি, কিন্তু খুব একটা খারাপ কাটেনি। বিশেষ করে আমাদের 98 ফ্রেন্ডস গ্রুপ থেকে আহ, আমরা কিন্তু প্রতিনিয়তই লাইভে বন্ধুদের সাথে আমরা ইন্টারেকশন করেছি, গল্প করেছি, শুভেচ্ছা জানিয়েছি, তাদের ঈদ কেমন কাটলো সেটা আমরা আম, গল্পে 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 জেনেছি। এবং আমাদের কিছু বিশেষ প্রোগ্রাম ছিল, বিশেষ আয়োজন ছিল, যেগুলো দেখে আমরা আসলে আমাদের উম, আহ, ঈদ আমেজটাকে অনুভব করতে পেরেছি। কি বলো তোমরা? আসলেই তাই। সেটাই আচ্ছা, সেটাই তো এই যে আজকে সিফাত, আজকে ঈদের সাজ করে বসেছিলাম, বসে আছি বন্ধুদের সামনে, এটাই বা কম কি, তাই না? এটাও বা কম সেটাই। কি? এবং সেটাই। মজার ব্যাপার, এমনি সময় হয়তো এত সাজাও হতো না, কিন্তু এই যে এই রাতের বেলাও এই যে একটা মনের মধ্যে আনন্দ, বন্ধুদের সাথে গল্প করব, আড্ডা দিব, সেই আনন্দেই কিন্তু এই যে আমি সেজে টেজে একেবারে ফিটফাট হয়ে আসছি। ঠিক ঠিক হ্যাঁ, বলছো। ঠিক আচ্ছা আচ্ছা। একইভাবে সেটাই। একইভাবে আমি এই পাঞ্জাবিটাই নামাজের জন্য পড়েছিলাম আর এখন পড়লাম। Okay, okay. আচ্ছা, আমরা সেটাই। একটু দেখি যে আমাদের বন্ধুরা আমাদের সাথে কে কে আছে এবং কি বলছে। যদিও বন্ধুরা তোমরা যারা দেখছো, আমরা বেশ অনেকক্ষণ লেট করে শুরু করেছি। এটা আমাদের আসলে কিছু করার ছিল না। আজকের ওয়েদার খুবই বাজে সব জায়গাতেই, ইন্টারনেট প্রবলেম এবং বিশেষ করে ইলেকট্রিসিটি ছিল না, যার জন্য আমরা শুরুই করতে পারিনি। তো আল্লাহ ভরসা, দেখা যাক যে আমরা কিভাবে এই প্রাকৃতিক দুর্যোগের সাথে কোপ আপ করে প্রোগ্রামটা চালাতে পারি। তোমরা আমাদের সাথেই থাকো। আচ্ছা, আমাদের সাথে অনেকেই দেখছে, অনেক বন্ধুরা দেখছে। মুহিত মির্জা, আহ ইমরোজ সোহেল, ইসরাত জাহান শান্তা আমার বন্ধু, মহিউদ্দিন সুমন। আহ আচ্ছা, আমি একটু ল্যাপটপ থেকে দেখছি, তো মিস যেতে পারে। তারপর ইলিয়াস, আমাদের বন্ধু ইলিয়াস দেখছে, আনোয়ার হোসেন, অনেকে দেখছে। তো তোমরা আমাদের সাথে থাকো, আমরা শুরু করি। আর তোমাদের অবশ্যই তোমরা অনেক কমেন্ট লিখো, আমাদেরকে ইন্সপায়ার করো। এটা আমাদের 98 ফ্রেন্ডস এর প্রথম প্রোগ্রাম। আমি দেখেছি যে আমাদের অনেক বন্ধুদেরই আবৃত্তি কবিতা ভালো লাগে। আর আমাদের আসলে কবিতা তো একটা আবেগের জায়গা। আমরা তো অনেক মানে আমাদের আবেগ খুব বেশি, 90 কথাটার সাথে একটা আবেগ জড়িত, তাই না? তো সেটাই। তোমরা আমাদের সাথে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। আচ্ছা বন্ধুরা, আমরা এখন সিফাত যেটা প্রথমে শুরু করছিল, যে আমরা একটু ছোট্ট করে আমাদের পরিচয়টা বলবো, যে আমাদের পড়াশোনা, স্কুল কলেজ কোথায় ছিল, আমরা কোন সাবজেক্টে আমরা পড়াশোনা করেছি, এবং বর্তমানে আমরা আম, কি পেশায় আছি বা কি করছি, সেটা একটু ছোট করে আমরা একটু শেয়ার করি, ঠিক আছে? তো সিফাত শুরু করছিল, সিফাত থেকে আমি আবার শুরু করতে চাই। সিফাত। ধন্যবাদ ঋতু। আমি ওই যে প্রথমেই শুরু করলাম যে আমি ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে আমার পড়াশোনা ওখানে শেষ করা। সো তখন কবিতার প্রতি একটা মায়া ছিল, একটা টান ছিল। তো পরবর্তীতে ওখানে 7, 8, 9 পর্যন্ত মোটামুটি করেছি। পরে ওখানে আসলে মানে হঠাৎ করে আমার মনটা আসলে স্পোর্টস এর দিকে খুব ঝুঁকে গেল। আমি জানি না 9 এর পর ওখানে তো আসলে অনেক অ্যাক্টিভিটিস হয়। তো তখন না কিভাবে কবিতাটা ছুটে গেল। সারাক্ষণে আমি স্পোর্টস এর ভিতরে আমার মনটা খুব ডাইভার্ট থাকতো। মানে আমি ভুলেই গেছিলাম যে কখনো আমি কবিতা করতাম। তো অনেক বছর পর হয়তোবা 98 এর বন্ধুদের আবেগ দেখেই নতুন করে হয়তোবা ভালোবাসাটা আবার চারা দিয়ে উঠছে। তো এখন এই যে টুকটাক করছি। আর আমার পড়াশোনা হইলো চাইল্ড ডেভেলপমেন্ট ফ্যামিলি ওয়েলফেয়ারের উপর আমার অনার্স মাস্টার্স করা। পরে আমি এমবিএ করেছি হিউম্যান রিসোর্সের উপর। আপাতত পিওর হাউসওয়াইফ, 2টা মেয়ে আছে। ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় দোয়া করো আমার জন্য। অনেক ধন্যবাদ। আচ্ছা, এবার হচ্ছে কে বলবে? ইমরান। হ্যাঁ, আমি মূলত বড় হয়েছি খুলনাতে, যদিও আমার হোম ডিস্ট্রিক্ট ঢাকা দোহারে। আর আমি পড়াশোনা করেছি, আমার স্কুল হচ্ছে দৌলতপুর মহসিন হাই স্কুল। এটা ওয়ান অফ দ্য
রিনাউন্ড অ্যান্ড ফেমাস একটা স্কুল খুলনার ভিতর। আর বর্তমানে বিজনেস করছি, মেডিকেল ইকুইপমেন্ট প্লাস নন ওভেন শপিং এর একটা ফ্যাক্টরির সাথে জড়িত আছি। আর বাসা শ্যামলী, লকডাউনের কবলে মার্চের 27 তারিখ থেকে এই পর্যন্ত জাস্ট আমি আমার গলি থেকে শ্যামলী মেইন রোডে এখন উঠিনি। আমি মনে হয় আমি একটু সচেতন, বেশি সচেতন। অবশ্য ওই রকম দরকার পড়েনি, যত বাজার যত যা করার সব কিন্তু আমি করেছি হচ্ছে অনলাইনে। ইভেন এই পাঞ্জাবিটাও অনলাইনে অর্ডার দেয়া। মানে তবে একটা জিনিস যে আমি সচেতন হলে হবে না, সবাইকেই সচেতন হতে হবে। হ্যাঁ, এবং যতটা সম্ভব আমাদেরকে কোভিডের সাথে প্ল্যানারি যুদ্ধ করে যেতে হবে। হ্যাঁ, যুদ্ধ বললে মুখে বললে হবে না, যুদ্ধটা করতে হবে হচ্ছে বুদ্ধি দিয়ে। বুদ্ধিটা কি? ওই যে একটা আমরা ছোটবেলায় তো সবাই লুডো খেলেছি, তাই না? লুডোর কিন্তু একটা ব্যাপার আছে, যেই গুটিটা ঘরে থাকে ওই গুটি কেউ কাটতে পারে না। তো এই থিওরিটা যদি আমরা অ্যাপ্লাই করি, বিনা প্রয়োজনে আমরা কেউ বাইরে যাব না, আমার মনে হয় আমরা ভালো থাকবো। এক সময় এটা ঠিক হয়ে যাবে, পৃথিবী সুস্থ হবে ইনশাল্লাহ। সেটাই, ইনশাল্লাহ আমরা সবাই সুন্দর সময়ের প্রত্যাশা করি। নিশ্চয়ই আমরা অপেক্ষা করি। হ্যাঁ, নিশ্চয়ই আমরা এই দুর্যোগ কাটিয়ে ভালো সময়গুলো নিশ্চয়ই আমাদের খুব কাছেই, আমরা সেই প্রত্যাশাই করি। সেদিন খুব মানে আমরা তাড়াতাড়ি দেখবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, আমরা একটু যারা একটু মিউট করব, যারা কথা বলছি না একটু মিউট করে রাখবো। এখন হচ্ছে ফারজানা তমা। আচ্ছা, তুমি একটু সংক্ষেপে আমাদেরকে বল। হ্যাঁ, আমি পদ্মাপাড়ের মেয়ে, শরীয়তপুর বাড়ি। হ্যাঁ, শরীয়তপুরের নড়িয়া থানা, ওখানে গার্লস স্কুলে পড়াশোনা করেছি। এরপরে লালমাটিয়া গার্লসে পড়াশোনা করলাম। দেন বিয়ে হয়ে গেল। তারপরে বিয়ের পরে ইসলামিক হিস্ট্রিতে মাস্টার্স করেছি। স্কুল জীবন থেকেই কবিতার প্রতি প্রচন্ড ভালোবাসা ছিল। তখন তোমার ক্লাস 10 কলেজ লাইফেও করেছি। তখন ডিস্ট্রিক্ট ফার্স্ট হয়েছে আবৃত্তিতে। তো মাঝখানে বিয়ে হয়ে যাওয়ার পরে আসলে করা হয়নি, যেটা সব মেয়েদের ক্ষেত্রে হয়, সংসার বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ততা এসব ছিল। তারপরে হঠাৎ করে আবার বছরখানেক যাবত আবার শুরু করেছি। তখন মনে হলো বাচ্চারা একটু বড় হয়েছে, যে এখন নিজেকে একটু সময় দিই। হ্যাঁ, কারণ কবিতা আসলেই আমার ভালোবাসার জায়গা। আমি অনেক বই পড়তে পছন্দ করি। এখনো আমি মানে মোবাইল ব্রাউজ করা কিংবা টিভি দেখার থেকে বই পড়তে বেশি পছন্দ করি। হ্যাঁ, তো এটাই হচ্ছে কথা, যে কবিতা ভালোবাসি বলেই আসলে এটার সাথে মানে নতুন করে আবার যুক্ত হওয়া। জানি না আমি কতখানি ভালো করি, কিন্তু এটা সত্যিকারের ভালোবাসার জায়গা আমার। আমি যতটুকু করি ভালোবেসে করি, খুব বেশি শিক্ষা নেইনি। ছোটবেলায় শিল্পকলায় বড় ভাইয়ারা যা শেখায় তখন কিছু শিখেছিলাম, কিন্তু পরবর্তীতে শেখা হয়নি। এটা আমি ভালোবেসে করি বিধায় হয়তো ভালো হয়, সবাই শুনতে পছন্দ করে, এই আর কি। সেটাই, আসলে কবিতাটা সত্যি একটা ভালো লাগার জায়গা, একটা আবেগের জায়গা, এবং সেটা থাকতেই হয়। আর আমাদের 98 বন্ধুদের মধ্যে আমি দেখেছি অনেক বন্ধুরা আছে এত সুন্দর আবৃত্তি করে, আবার অনেকে লিখেও। তো আমাদের ইচ্ছা আছে আমাদের সব এই আবৃত্তি প্রেমী মানুষগুলোকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার। তো তমা, তুমি পড়াশোনা করেছো কোন সাবজেক্ট থেকে পড়াশোনা? আমি শেষ করছি ইসলামিক হিস্ট্রিতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এখন কি কিছু করছো, জব করছো? এটা নিয়ে আমার একটা বিশাল বক্তব্য আছে, সেটা তো আর এখন দেওয়া যাবে না। আমি লেখালেখি করি। হ্যাঁ, কারণ আমার কথা হচ্ছে যে জিজ্ঞেস করো যে আমি কি করি না। হ্যাঁ, যেমন আমার ছোট ছেলে আমাকে একবার স্কুলে ওদেরকে এইম ইন লাইফ লিখতে দিছে, তখনও আমাকে বললো যে মাম্মা তুমি কি করো, হ্যাঁ তুমি কি হয়েছো, তুমি বড় হয়ে কি হয়েছো। তা আমি বললাম যে আমি কি হইনি। হ্যাঁ, তোমার একজন মা, তুমি এটা নিজেকে দিয়ে বিচার করো, একজন মা কিন্তু আসলে সবকিছু, একজন শিক্ষক, একজন ডাক্তার, তোমার একজন বাবুর্চি বলো, মানে শেফ বলো, যাই বলো, সে সবকিছু, হ্যাঁ সবকিছু করতে পারে। তো আমাকে এখন যখন কেউ বলে যে আচ্ছা আপনি কি করেন, আমার খুব রাগ হয়। কারণ আমার কথা হচ্ছে যে আমি কি করি না, আমি কি পারি না, আমি সবকিছু, ক্লিনিং থেকে শুরু করে
তোমার রান্না, মানে পরিবেশন, আতিথেয়তা সবকিছুই তো পারি। কোনটা না পারি বলো? হয়তো আমার কাজে বেসিক্যালি হয়তো ইনকাম আসে না, কিন্তু আমি যেটা সেভ করি পরিবারের জন্য, যে সেটাও যে কিন্তু এক ধরনের আয়। হ্যাঁ, আমার কাছে মনে হয় সেটাই, সেটাও এক ধরনের অবশ্যই আয়। অবশ্যই হ্যাঁ। অবশ্যই। খুব তো সুন্দর এটা বললে, হচ্ছে, খুব সুন্দর। খুব, কারণ এটা এটা তো একটা আমি, ভালোবাসার আয়, তাই না? এই ভালোবাসা তো হ্যাঁ আসলে হ্যাঁ টাকা দিয়ে, সেটাই। ভালোবাসা তো আসলে টাকা দিয়ে ইয়া হুম করা হুম। যায় না, কারণ আমি আমার ভালোবাসার বড় আয়। ছেলেকে বাসায়, মানে দুই ছেলেকে বাসায় মানে পড়াই। হ্যাঁ, তো বড় ছেলেকে তোমার 6 পর্যন্ত আমি নিজেই পড়িয়েছি। তো সেক্ষেত্রে আমার হোম টিউটরের টাকাটা সেভ হয়েছে। তো এটাও কিন্তু এক ধরনের আয়। হ্যাঁ, তো অবশ্যই। সেটাই আমার বলার বিষয়, যে আমি কি করি না, সেটা নিজের দিকে সেটাই, মানে বিচার সেটাই, করো যে আসলে। হুম, সেটাই খুব সুন্দর করে এই বললে, আর কি। সত্যি তাই। আসলে আমরা অনেক কিছু বলি, অনেক কিছু করি, কিন্তু সব কাজগুলো আসলে আমরা ওভাবে করে ভাবি না যে আসলে আমরা কত 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 ইনপুট দেই, তাই না? তো আমরা হুম হুম। অনেকক্ষণ, আমাদের বন্ধু, অনেক বন্ধু আমাদের সাথে জয়েন করেছে, খুব ভালো লাগতেছে। বন্ধুরা তোমরা সবাই থাকো, অনেকক্ষণ বসিয়ে রেখেছি, তো কবিতা শুরু করি, না হয় বন্ধুরা এখন বকাঝকা শুরু করে দিবে। এত মিষ্টি মিষ্টি কণ্ঠের বন্ধুদেরকে বসিয়ে রেখেছি, কিন্তু আমরা কবিতা শুরু করি নাই। তো প্রথমে হচ্ছে তোমরা কে প্রথমে আবৃত্তি করতে চাও? তোমাদের পছন্দ মতো কে করবে? তুমি যাকে বলবে। হ্যাঁ, তুমি 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 সঞ্চালক, তো তুমি যাকে আচ্ছা, বলবে সেটাই হবে। ঠিক আছে। আচ্ছা তাহলে প্রথমে কে, তমা, তমাকে দিয়ে শুরু করি। তমা, তোমার পছন্দের বা তোমার পছন্দ মতো, ইচ্ছা মতো না, শুরু করো। আচ্ছা, পছন্দ মতো সেটা করি। ঠিক আছে, কিন্তু আগে আমি বলে নিই, যেহেতু খুব রিসেন্ট 11ই জ্যৈষ্ঠ গতকাল আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি, আমাদের আচ্ছা, আমরা একটু প্রিয় মিউট কবি। করি হ্যাঁ, বাকিরা, ঠিক আছে? আচ্ছা। একটু মিউট করে দিই। থ্যাংক ইউ। হুম, হুম। তো প্রথমেই আমি আমাদের কাজী নজরুল ইসলাম, আমাদের বিদ্রোহী কবি, জাতীয় কবি, আমাদের প্রচন্ড ভালোবাসার কবি, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটা আবৃত্তি করছি। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও, বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে, পিঠে, কাঁধে, মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম? মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি? পথে ফোটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো? দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু, বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এ হৃদয় সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বৃদ্ধ গয়া, জেরুজালেমে, মদিনা কাবা ভবন, মসজিদ, এই মন্দির, এই গির্জা, এই হৃদয়। এইখানে বসে মুসা পেল সত্যের পরিচয়, এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া শাক্য মুনি, ত্যাজিল রাজ্য, মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি
কোরআনের সামগান এ শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। অনেক বছর পরে করেছি, জানি না কেমন হয়েছে। চমৎকার, আস- চমৎকার, বাহ চমৎকার, বাহ, অদ্ভুত অসাধারণ। সুন্দর। মানে আমি মানে জাস্ট কোথায় যেন চলে গেলাম। অনেক ধন্যবাদ। এটা আসলে নজরুলের প্রতি শ্রদ্ধা নিবেদন, যেহেতু আমাদের সেজন্য জাতীয় আরো কবি অনেক তিনি। অনেক 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 ধন্যবাদ। তুমি যে এত সুন্দর কবিতাটা সিলেক্ট করেছো, খুব সুন্দর। আচ্ছা, এখন আমি ইমরানের কাছে চলে যাব। ইমরান, তুমি শুরু করো তোমার কবিতাটা, বাকিরা আমরা একটু মিউট করে দিই। আচ্ছা, আসলে কবিতার আসরে যে কোনো আসরে একটা সবচেয়ে কমন একটা কবিতা, আমার কাছে মনে হয় এটা সবচেয়ে কমন কবিতা, সেটা হচ্ছে কেউ কথা রাখেনি। আমার মনে হয় না যে এমন কেউ এই কবিতাটা শোনেনি, যারা অন্তত মানে বাইরে চলাচল করে বা কবিতা পছন্দ করে, তারা এমন কেউ নাই যে এই কবিতাটা শোনেনি। তো আমি স্টার্ট করছি। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী, তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভুক অমাবস্যা চলে গেল, সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশে স্পর্শ করলে তারপর তুমি আমাকে 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও তাকায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স আমায় আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় নিয়েছি প্রাণ। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি নীল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীল পদ্ম। তবু তবু কথা রাখিনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী। 33 বছর কেটে গেল, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। ধন্যবাদ। বাহ, চমৎকার, অসাধারণ। অসাধারণ, বাহ, খুব ভালো লাগলো, খুব ভালো। সত্যি খুব সুন্দর শোনা যাচ্ছে। সবাইকে কথা শোনা যাচ্ছে। আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, শুনতে একটু পাচ্ছি। আমি আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে এখানে একটু এমনিতে তো নেটওয়ার্ক একটু প্রবলেম করছে, তো আমরা যে কথা আমার এখানে বলবো মনে হয় নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। সেই আনমিউট করব। হ্যাঁ, বাকিরা একটু মিউট করে রাখবো। একসাথে সবাই আনমিউট হলে হয় কি, আম, কারো কথাই ভালোভাবে শোনা যায় না। ঠিক আছে, তো ইমরান, অনেক ধন্যবাদ। অদ্ভুত সুন্দর, মানে আমি কোথায় যেন হারায় যাচ্ছি, মানে আবৃত্তি শুনি হারায় যাই।
থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সিফাত, তোমার আবৃত্তি এখন শুনি, ঠিক আছে? আমরা বাকিরা একটু মিউট করে দিই। সিফাত শুরু করে দাও। ধন্যবাদ ঋতু। আমি আসলে একটি প্রেমের কবিতাই বলছি। কবিতাটা হলো মনে থাকবে, আর্ণব বসুর। পরের জন্মে বয়স যখন 16ই ঠিক, আমরা তখন প্রেমে পড়ব, মনে থাকবে? বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্তকবির গান গাইবে, তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো চেয়ে, মনে থাকবে? এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব, এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকবে যেন, এই জন্মের মাতাল হাওয়া পরের জন্মে থাকে যেন, মনে থাকবে? আমি হব উড়নচণ্ডী এবং খানিকটা উস্কো শুষ্ক, এই জন্মের পরিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব, তুমি কাঁদলে গভীর সুখে এক নিমিষেই সবটুকু জল শুষে নিব, মনে থাকবে? পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজারখানেক গান বাঁধবো, তোমার অমন ওষ্ঠ নিয়ে নাক চাবিয়া নূপুর দিয়ে গান বাজিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো, মনে থাকবে? আর যা কিছু হই বা না হই, পরের জন্মে তিতাস হব, দোল মঞ্চের আবির হব, শিউলি তলার দুব্ব হব, শরৎকালের আকাশ হব, অনন্ত নীল সকাল হব, এসব কিছু হই বা না হই, তোমার প্রথম পুরুষ হব, মনে থাকবে? পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা জোড়া, গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন, সারা শরীর ভরে তোমার হীরক চূর্ণ ভালোবাসা, তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল, আমার আমার অনেক কথা ছিল, এ জন্মে যা যায় না বলা, বুকে অনেক শব্দ ছিল, সাজিয়ে গুছিয়ে তবু ঠিক কাব্য করে বলা গেল না, এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে, পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই, মিলিয়ে নিও। পরের জন্মে তোমায় নিয়ে বলতে বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে, পরের জন্মে তোমায় নিয়ে মনে থাকবে? ধন্যবাদ সবাইকে। অসাধারণ, মনে থাকবে। থ্যাংক ইউ। কি আকুতি, তাই না? মনে রাখে না কেউ, মনে রাখে না। খুব আচ্ছা ভালো হয়েছে। একটু আমরা Thank কমেন্ট you. পড়ি, অনেক 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 কমেন্ট এসেছে। হ্যাঁ সত্যি, আমি আসলে খুব আমার নিজের খুব ভালো লাগতেছে, আমার কবিতা খুব ভালো লাগে। আমি এত সুন্দর আবৃত্তি করতে পারি না, কিন্তু আমি মনের খুশিতে পড়ে যাই, আমার ভালো লাগে। তা আমি খুব ফরচুনেট যে আমি 98 এর এই কবিতা প্রেমী এত সুন্দর আবৃত্তি করে তাদের কবিতাগুলো আমি শুনতে পাচ্ছি এভাবে সরাসরি, এবং এই প্রোগ্রামের তাদের সাথে একসাথে আমি এই কবিতা নিয়ে কথা বলছি। তো এটা খুব ভালো লাগার একটা ব্যাপার আমার জন্য, ভালো লাগছে। তা আমরা একটু কমেন্ট দেখি, অনেকেই আছে আমাদের সাথে এবং কবিতা শুনতে পছন্দ করে এরকম বন্ধু আমাদের অনেক, এটা দেখেও ভালো লাগছে। অনেক কমেন্ট এসেছে, অনেকে দেখছে। ইমরান ইমরান, তারপর হচ্ছে তমা, তোমাদের অনেক ফ্যান আছে, অনেক কমেন্ট, অনেকে আমাদের সাথে আছে।
তোমরা থাকো। থ্যাংক ইউ সো মাচ। সবার এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে ভালো লাগছে। তো আমি এখন একটু জানতে চাবো যে এই যে কবিতা, কবিতা তো একটা আসলে কি বলে, একটা অন্যরকম একটা আবেগের ব্যাপার, তাই না? যে কবিতা পড়তে ভালো লাগে, বা অনেক সময় আমরা কবিতা লিখিও। তো দেখা যায়, এটা আমি আমার জাস্ট ফিলিং বলছি, যে একটু ভাবুক প্রকৃতির হলে বা একটু ইমোশনাল থাকলে ইমোশনাল। আহ একটু হ্যাঁ, মানে সবকিছু একটু কি বলে, নস্টালজিক হতে একটু, পছন্দ করি, যেমন হ্যাঁ, একটু ডেপথে চিন্তা করা, একটু হ্যাঁ, মানে ভাবনার মানে একটা আছে ডেপথ না যে থাকবে। মানে সবাই ধরো ইজি গোয়িং চিন্তা করে, মানে আমার চিন্তাটা না একটু ডেপথে হয়। আমি জানি না অন্যদের কেমন আসলে ফিলিংসটা, ব্যাপারটা একটু ভিতরে চিন্তা করে, একটু অন্যভাবে চিন্তা করে, একটু ডেপথে যে অন্য কিছু ভাবা, আমার মনে হয় এটাই হ্যাঁ, কবিতা। মানে ইমোশনটাকে হ্যাঁ, মানে ক্যাপচার মানে করাটা কি। সব সময় সেটাই, মানে সবসময় আসলে রিয়েলিস্টিক আমরা বুঝি যে আচ্ছা এটা এরকম, হ্যাঁ, খুব লজিক দিয়ে সবসময় আমরা দেখি, কিন্তু আমার মনে হয় কবিতা জিনিসটা না মানে লজিকের বাইরে, রিয়েলিটির বাইরে, মানে আমরা অনেক সময় ইমাজিনেশন থেকেও অনেক কিছু আহ কি করে ভালো লাগা পাওয়ার চেষ্টা করি, বা দেখা যায় অনেক না পাওয়া, সে না পাওয়া গুলোকে কিভাবে আসলে আহ শব্দের মাধ্যমে ফুটিয়ে তুলতে হয়। তো কবিতা আসলে আমার কাছে একটা বিশাল একটা ব্যাপার মনে হয়, যে নিজের সাথে নিজে কথা বলা, নিজের ভালো লাগাগুলো, নিজের কষ্টগুলো সামহাও সবার সাথে খুব কাব্যিক ভাবে, খুব খুব টাচি ভাবে কানেক্ট করার একটা সুন্দর মাধ্যম হচ্ছে কবিতা। তো আমি এখন তোমার কাছ থেকে জানতে চাবো যে এই যে কবিতা, কবিতা আসলে সবাই হয়তো শোনে, কিন্তু সবাই পড়ে, আহ এরকমটা খুব কম। কিন্তু আমরা সবাই হয়তো গান শুনি, কিন্তু কবিতা শোনার শ্রোতা কিন্তু আহ, তেমন অত কম না, নাকি? আমি হ্যাঁ, সেটা বলবো। না তবে তো তবে এটা কবিতার এটা প্রতি প্রেম, হ্যাঁ, হুম, না কিভাবে, এটাই, কখন তবে থেকে আমি তো কবিতার বললাম প্রতি প্রেম কখন থেকে শুরু হলো? হ্যাঁ, স্কুল জীবন থেকে। হ্যাঁ, স্কুল যেটা তুমি বললে, তুমি খুব ভালো বলেছো, এই কথাগুলো খুব ভালো লাগলো। যে আসলে যারা একটু ধরো রোমান্টিক কিংবা ইমোশনাল, হ্যাঁ, এবং আমি বলবো যারা পজিটিভ চিন্তা করে, হ্যাঁ, তাদের ভেতর থেকে কবিতা জিনিসটা বের হয়, এটা আমার ধারণা। কারণ আমি যেটা বেসিক্যালি চিন্তা করি, আমি সবকিছু নিয়ে পজিটিভ চিন্তা করতে ভালোবাসি, যে কোনো বিষয়ে, যে কোনো সময়ে। হ্যাঁ, যে পজিটিভ চিন্তা করতে ভালোবাসি, যে আচ্ছা এটা কোনো ব্যাপার না। তারপরে ধরো যেটা সিফাত বললো, যে কল্পনার একটা ব্যাপার, ডেপথে যারা চিন্তা করে সেটার একটা ব্যাপার। কিন্তু সব ক্ষেত্রে অনেকে আবার অনেক রকম ব্যাপার আছে। ধরো তুমি একটা কবিতা লিখলে, সেটা আবার অনেকে মনে করে কি যে হয়তো জীবনের কথাগুলো লিখে ফেলছে, কিন্তু আসলে ঠিক, কিন্তু সব ঠিক, সময় সেটা না। ঠিক। ধরো হ্যাঁ, তুমি একটা কল্পনা করে একটা ভেবে নিলে, একটা চিন্তা করলে একটা বিষয় নিয়ে, তখন তুমি একটা কবিতা লিখলে, কিন্তু সেটা যে সব সময় তোমার জীবনেরই কথা হবে হুম, এরকম হুম, না। হুম, জীবন হয়তো কবিতাকে ভালো ঠিক, লাগায়, এখানে কিন্তু আমি সবগুলো একটু এখানে আমি একটু হ্যাঁ, আমি বলো একটু বলো। এখানে একটু শেয়ার করি। এটা একদম তুমি খুব সত্য কথা বলেছো, যে আমরা খুবই কবিতা খুবই এবং কবিকে মিলিয়ে ফেলি। মনে করে মিলিয়ে কি যে ফেলি। ধর খুব প্রেমের একটা কথা লিখলো, ভাবে যে তার জীবনেরই প্রেম, বা খুব কষ্টের হ্যাঁ, একটা কবিতা লিখলো, অবশ্যই ঠিক। ভাবলো যে সে ঠিক, খুব দুঃখে আছে, ঠিক, কষ্টে আছে। আমি একটু ঠিক। শেয়ার করি, আমি হচ্ছে একটা কবিতা লিখেছিলাম, তো আমাকে অনেকেই ইনবক্স করে জিজ্ঞেস করছে যে কি অবস্থা দোস্ত, মন খারাপ, বা প্রেমে পড়ছি কিনা, বা ছ্যাঁকা খাইছি কিনা, এরকম মানে অবশ্যই মজা করে, এবং বন্ধুরা বা কাছের মানুষরা অবশ্যই মজা করে, বা আমার প্রতি তাদের ভালোবাসা, বা আম, তারা উদ্বিগ্ন আমাকে নিয়ে, সেজন্য করেছে টেক্সট, সেটাকে আমি অবশ্যই এপ্রিসিয়েট করি, আমি ভালোভাবেই নিচ্ছি। কিন্তু এই যে আমাদের মধ্যে প্রবণতা, বা আহ, আমরা গল্পই লিখি বা কিছু লিখি, এই যে লেখক এবং লেখাকে আমরা যেন না হুম, মিলিয়ে ফেলি। না মিলে মিলিয়ে ফেলি, ফেলি। হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, আমি তমা, আমি অনেক অনেক লিখেছি সিফাত একটু ধরো। মিউট করতে হবে, সিফাত তুমি মিউট হ্যাঁ, করে দাও। হ্যাঁ, আমি কবিতা, চিঠি, হ্যাঁ, এগুলো লিখি। তো এটাই আর কি আমার বলার আসলে মূল উদ্দেশ্য। ধরো অনেক সময় আছে আছে না, যে তুমি একটা কবিতা একটা গ্রুপে পোস্ট করলে, কিংবা একটা চিঠি, যেটা চিঠি আমার খুব পছন্দের একটা জিনিস, কারণ আমার কাছে মনে হয় আহ ছোট্ট একটা শর্ট মেসেজে একটা মানুষকে মনের ভাব প্রকাশ করা যায় না। একটা চিঠি কিন্তু খুব সুন্দর একটা মাধ্যম ছিল আমাদের সময়ে, এখন সেটা নাই।
তো আমি সেটাকে ফেরত আনার জন্য আমি ইয়ে করি, তোমার চিঠি লিখি। হ্যাঁ, বিভিন্ন কিছু গ্রুপের সাথে আমি যুক্ত আছি। তো সেক্ষেত্রে ধরো ওখানে কেউ কমেন্ট করলো যে এটা কি, তখন ধরো আমার হাজবেন্ড দেখলো, তখন ভাববে যে ও আচ্ছা এটা কি তোমার জীবনের অংশ। আসলে কিন্তু তা না। আমার কথা হচ্ছে যে কবিতাও কিন্তু একটা গল্প। হ্যাঁ, একটা যখন একজন ঔপন্যাসিক, একজন লেখক লিখে, সে বড় করে লিখে, পুরো একটা কাহিনী লিখে। কবিতাও কিন্তু একটা ছোট গল্প, সেখানেও একটা মেসেজ থাকে যে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত কি বলতে চাচ্ছো। বা একটা চিঠিতে তোমার একটা মনের ভাব থাকলো। সবচেয়ে বড় কথা হচ্ছে যে লিখে সে একটা প্লট চিন্তা করে লেখে, একটা গল্প ভাবে যে আমি এই গল্পটাকে কিভাবে পৌঁছায় দিব। হতে পারে সেটা কবিতা, হতে পারে সেটা গল্প, সেটা উপন্যাস। আমার আমার কথা হচ্ছে যে যে লিখে সে তার ভাবনার জায়গা থেকে লিখে, কিন্তু সেটা জীবনকে হয়তো কিছুটা প্রভাবিত করে, কিন্তু সেটা জীবনের সব সত্যি কথা নয়। এটা হচ্ছে মানুষের ইমোশন বা ভাবনার জায়গা। তো এগুলোকে এক করা যাবে না। হুম। অনেক ঔপন্যাসিক, অনেক কবি, তারা যে এত হাজার হাজার কবিতা লিখেছেন, সব কিন্তু তার জীবনের কথা নয়, তাই না? তো সেটাই আমার কথা, যে আমিও টুকটাক লেখালেখি করি। তো তো এই জন্যই আমার এই জিনিসটা হয় যে আসলে কবিতা কিন্তু পুরোটাই জীবন নয়। হ্যাঁ, জীবনের জন্য কবিতা, কিন্তু আসলে জীবন কিন্তু কবিতা নয়। একদম ঠিক, একদম ঠিক। এবং সেটাই। আমাদের কিন্তু অনেক অবজারভেশনও থাকে, তাই না? তো হুম হুম। লেখাগুলো কিন্তু আমাদের চারপাশ থেকেই আমরা লিখি, যে আমাদের বিভিন্ন সেটাই। অবজারভেশন বা আমাদের বিভিন্ন অভিজ্ঞতা, সেটা নিজের জীবনের অভিজ্ঞতা হতে পারে, চারপাশ থেকে অভিজ্ঞতা হতে পারে। আবার আর অনেক সময় কিন্তু আমরা আমাদের ইমাজিন করেও লিখি, যে অনেক কিছু। আর হুম হুম। আমাদের তো হ্যাঁ, ভাবনাগুলি তো না, অনেক কিছু, জি। ভাবনাগুলি কিন্তু পরিবর্তনশীল। আমরা তো হ্যাঁ। মানুষ, তো আমাদের ভাবনাগুলি কিন্তু পরিবর্তনশীল। কখনো মন খারাপ, কখনো আনন্দ, কখনো দুঃখ, কখনো মানে ভাবনাগুলির সাথে সাথে কিন্তু মানে আসলে মানে তখন কবিতার প্যাটার্নটাও মানুষের চেঞ্জ হতে থাকে। আমার যখন চেঞ্জ মন হয়ে যখন যায়। কখন খুশি থাকে, আমি যখন তখন মনে হলো যে আমি একটা কবিতা লিখি, তখন কিন্তু খুশির কবিতাটা, খুশির শব্দগুলি আসলে আমার মনের ভিতরে আসবে, তাই না? দুঃখ লাগলে তখন মনে হয় কিছু কষ্টের কথা হয়তো বা নিজের কলমে লেখার চেষ্টা করি, এরকম। বাট এটা হলো যে ও মানে আমি ফারজানা ওর সাথে একদমই একমত যে মানে এটা আসলে জীবন না। অনেকেই মনে করে যে না আসলে দুঃখের কবিতা লেখে তার মানে ওর জীবন মানে পুরো দুঃখেই ভরা। দুঃখে ইটস নট ভরা। লাইক দ্যাট, আর কি ইটস নট লাইক দ্যাট। মানুষ পরিবর্তনশীল, সেটাই। সময়ের সাথে সাথে সুখ দুঃখ আনন্দ। অনেক সময় আমরা ঘুমাতে গেলেও ঘুমের আগে প্রচন্ড ঘুম, তখনও কিন্তু মাথায় কোনো, আমার যেটা হয় মাঝে মাঝে কোনো একটা প্লট চলে আসে, হ্যাঁ। ঘুমাচ্ছি আধো ঘুম, মনে হচ্ছে যে আচ্ছা এই এই টপিকটা নিয়ে দুই তিন লাইন ঘুমের ভিতরেই ঘোরো ঘোরো ঘুমে চলে আসে, মানে এরকম জিনিসটা। কিন্তু সারাদিন চিন্তা করলাম কিছুই আসলো না মাথায়, আসলো মানে না। এরকম আর কি সেটাই। ব্যাপারটা আসলে। আচ্ছা, তো তমা, তোমার কাছ থেকে আমি একটা কবিতা শুনতে চাই এখন আমরা। তমা, আচ্ছা, এখন এখন কি আচ্ছা, আমার আমার লেখা তোমার একটা চিঠি পছন্দের। পড়ি। হ্যাঁ, আমার লেখা একটা চিঠি হ্যাঁ, পড়ি, ঠিক অবশ্যই। আছে? হ্যাঁ। এটা আমি যখন 98 হ্যাঁ, এসএসসি যে বন্ধুরা একটু, গ্রুপটাতে বাকিরা পোস্ট একটু মিউট করেছিলাম। করে দেই আমরা। হুম। হ্যাঁ, সবাই শিওর। খুব পছন্দ করেছিল। হ্যাঁ। তো এটা এটা আমি পড়ছি। প্রিয় রোদ্দুর, কেমন আছো তুমি? কখনো কি মনে পড়ে আমার কথা? আমিও না ভুলে যেতে চাই তোমায়, কিন্তু আমার জীবনের ভালো লাগা মুহূর্তগুলোর প্রতিটি ভাঁজে ভাঁজে মিশে আছে তোমার সুগন্ধ। কেমন ভুলি বলো? জানো, কাল মাঝ রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল, যে চোখের জলে চুল ভিজে গেছে। এখন আর আমি আগের মতো চুল বেঁধে ঘুমাই না। এখন তো আর কেউ বলে না খোলা চুলে তার বিরক্ত লাগে। একদিন কলিং বেল বাজতেই দৌড়ে গেলাম। তোমার দেয়া লাল ওড়নাটা কিছু একটাতে লেগে ছিঁড়ে গেল। সেই থেকে আমি আর সালোয়ার কামিজ পরি না। পশ্চিমা পোশাকে নিজেকে বেশ মানিয়ে নিয়েছি। আজ রান্না করবার সময় বারবার তোমার কথা ভেবেছি। এখনো কি সজনে তোমার চোখের বিষ? ছোট মাছের চচ্চড়ি কেউ দেয় রেঁধে? জানো, আমি না অভ্যেসগুলো বদলে ফেলেছি। এখন আর দেশি খাবারের জন্য মন কাঁদে না।
স্যান্ডউইচ বার্গার খেয়ে দিব্যি দিন পার করে দিতে পারি। কত কি আবোল তাবোল লিখি তোমায় বলো তো। তুমি হয়তো না পড়ে ছিঁড়ে ফেলে দিবে ময়লার ওই বাক্সটাতে, তবুও তোমায় আমি লিখে যাব। আমার চোখের পানি ঝরে ঝরে লিখে যাবে আমার অব্যক্ত কথাগুলো, আর বলে যাবে তুমি ভালো থেকো। ইতি তোমারই মেঘবতী। ধন্যবাদ সবাইকে। অসম্ভব আমি তো সুন্দর। মানে স্পিচলেস হয়ে যাচ্ছি, মানে আসলে এটা খুব ডিফিকাল্ট কবিতা শুনে আবার মানে বাস্তব জগতে ব্যাক করা, না মনে হয় যে কোথায় যেন হারিয়ে গেলাম। সেটাই। এবং অনেক কিছু মনে পড়ে, কিন্তু কবিতা কিন্তু আমরা আমাদের প্রত্যেকেই আমাদের জীবনের সাথে রিলেট করতে পারি। অনেক ধন্যবাদ তমা, অনেক সুন্দর লিখো তুমি, ওয়াও। আচ্ছা ইমরান বন্ধু, অনেকক্ষণ ধরে ইমরান চুপচাপ। ইমরান, তোমার কাছ থেকে জানতে চাবো যে এই কবিতার সাথে তোমার ভালোবাসা কবে থেকে, কেমন করে? আচ্ছা, এখানে তিনজন যখন বলছে আমি একা ছেলে, চুপ থাকাটাই বেটার। আর তোমার প্রশ্নের উত্তর, কবিতার সাথে আমার আসলে আবৃত্তি হিসাবে পরিচয় হয় আমি তখন ক্লাস 8-এ পড়ি। তখন আমি স্কাউট করতাম, স্কাউটে একটা রেডিওতে একটা অনুষ্ঠান হতো পারাবাত। ওই প্রোগ্রামের জন্য আমাদের স্কুল থেকে কয়েকজন অনুষ্ঠান করবে, এরকম গান কবিতা এরকম। তো গানের অনেক পেলো, বাট আবৃত্তিকার আসলে স্যার কালেক্ট করতে পারেনি। তো আমাকে বললো যে তুই কি পারবি? তো আমি হচ্ছে শহীদ স্মরণে একটা কবিতা আছে, স্যারই দিলেন আমাকে। আমি জাস্ট রিডিং পড়লাম। আরো কয়েকজন এরকম নাম দিয়েছে, বাট আমারটা আসলে নাম দিয়েনি, স্যারই আমাকে দিয়েছিল। তো যাই হোক, আমি আমাকে স্যার সিলেক্ট করলেন। তো প্রথম আমি কয়েকদিন মাত্র, আজকে সিলেক্ট করলেন, কালকে তার পরের দিন হচ্ছে রেডিওতে প্রোগ্রামটা হলো। তো রেডিওতে প্রোগ্রাম করতে যে তোমরা জানো কিনা, রেডিও বেতার খুলনার একটা খুব জনপ্রিয় একটা অনুষ্ঠান ছিল, রম্বু নাটিকা আয়না। কেউ কি শুনেছো? তো এই রম্বু নাটিকা আয়নার আমি একজন শুনিনি। আচ্ছা, খুব মজার একটা ক্যারেক্টার ছিল ইজ্জত আলী, আর হচ্ছে সরত আলী। তো ইজ্জত আলী হচ্ছে আমার ইয়াটা নিচ্ছিলেন রেকর্ডিং এর সময়। তো আমার রর উচ্চারণ হচ্ছিল না, তো উনি বারবার আমাকে শিখাই দিলেন। এবং ফার্স্ট আমার এই কবিতাটা রেডিওতে যখন রিলে হয় ভালো লাগলো, এবং সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে। ওই সময় থেকে আসলে আমার ভালো লাগা থেকে এমন হলো যে আমার যখন মন খারাপ হয় আমি তখন আবৃত্তি করি। আবৃত্তি করলে কিছু কিছু সিলেক্টিভ কবিতা আছে যেগুলোতে আমার ভালো লাগে, যেমন রবীন্দ্রনাথের ক্যামেলিয়া কবিতা প্রায় আমি আবৃত্তি করলে 10 থেকে 12 মিনিট বা তার বেশি সময় লাগে। আমি এই পুরো কবিতাটা যখন আবৃত্তি করি আমার মন হালকা হয়ে যায়। তো এটা হচ্ছে আমার কবিতার প্রতি ভালো লাগা, ভালোবাসা। তবে আমি কখনো আসলে ওইভাবে কোনো মানে প্রতিযোগিতা যেটা বলে, এরকম কোনো প্রতিযোগিতা ওইভাবে আমি দেইনি। এই এখন এসে আসলে বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করছি। এই হচ্ছে আমার কবিতার প্রতি ভালো লাগা। বাহ। আর কবিতা আমি ছোটবেলায় লিখতাম, এখন বড় হয়ে আসলে আমার লেখাটা ঠিক আসে না। আচ্ছা, তো তুমি আমাদের একটা শুনিয়ে দাও কবিতা। বন্ধুরা খুব অস্থির হয়ে আছে তোমার কবিতা শোনার জন্য। আচ্ছা তুমি বলো, আমার একটা লেখা, নিজের লেখা আছে, এটা করব নাকি খুব পরিচিত একটা কবিতা করব? দুটাই করবে, এখন একটা করো, তারপর আবার আসবো, ওইটাও শুনবো, সবই শুনবো। আচ্ছা আচ্ছা, আমি এই কবিতাটা হচ্ছে যেতে হবে গভীরে। ধীরে 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 আমি এগিয়ে যাচ্ছি শূন্যের পানে, শূন্য থেকে বিয়োগের দিকে ধাবমান। তবে কেন এই মিছে মায়া?
কেন এই হাতে হাত রাখা, কেন এত ভালোবাসাবাসি? জানতে হলে যেতে হবে গভীরে, আরো গভীরে। আমি গভীরে যেতে চাই, আমি দেখতে চাই মায়ার কারণ, ভালোবাসার অমোঘ সৃষ্টি আর স্বপ্নচরণ। আরো গভীরে যাও যদি কিছু পেতে চাও, আরো গভীরে যাও যদি মহাকাশ ছেড়ে সূর্যলোক ভেদে জ্ঞান সাগর পেতে চাও। আরো আরো গভীরে যাও যদি দুহাত নিংড়ে সভ্যতাকে কিছু দিতে চাও, যদি সূর্যকে হৃৎপিণ্ডের আলিঙ্গনে পেতে চাও, সাধারণকে অসাধারণের মোড়কে আবিষ্কার করতে চাও, তবে এক ধাপ এগিয়ে চিন্তার পরিধি বাড়িয়ে ঘটনার আরো গভীরে যাও। প্রশ্নগুলো তোমার যেখানে থেমে গেছে, জানা পথের সীমানা মিশে গেছে একে একে, অজানা কালো দেয়ালের আবদ্ধে ভাঙতে হবে দেয়াল, বানাতে হবে পথ, যেতে হবে বহুদূর। জীবন তুমি কি? শুধু এই প্রশ্নের উত্তর খুঁজতে আমি উড়ে গেছি কত শত মেঘের উপর দিয়ে, খেলেছি কত খেলা বজ্রের সঙ্গে, আবার ঝরেছি রিমঝিম শব্দে মুষল ধারায় তুমুল আবেগে। কত গভীরে মিশেছি ঝর্ণা ধারার সাথে, তবু এখনো উত্তর অজানা। আমি জানতে চাই, আমি জানতে চাই পৃথিবীর সব থেকে কুৎসিত রূপ, দেখতে চাই ভালোবাসার বিপরীতে কি তুমুল ঘৃণা। তাই তো আমি যেতে চাই গভীরে, আর গভীরে। ধন্যবাদ। চমৎকার, অনেক এটা আমার সুন্দর, নিজের অনেক লেখা। সুন্দর খুব হয়েছে। সুন্দর, খুব দারুণ। সুন্দর কথাগুলি, খুব সুন্দর, অনেক সুন্দর কথাগুলি। ইমরান, কি বলবো, বন্ধু, মানে আমি না, মানে আমি যখন তোমাদের আবৃত্তি শুনছি খুব ভালো লেগেছে, কিন্তু আজকে আমি না নতুন করে অদ্ভুত একটা ভালো লাগায় আমি আবিষ্ট হয়ে আছি, এবং আমি মানে বিশাল ফ্যান হয়ে গেলাম তোমাদের। মানে আমার তৃষ্ণা তোমা মিটতেছে যেটা না আসলে, এটা আরো তোমা যেটা শুনতে ইচ্ছা বলেছিল, করতেছে। তোমা যেটা বলেছিল ভালো লাগে, কবিতা একটা আসলে গল্প। এটা ঠিক, কবিতা দিয়ে গল্প উপন্যাস একটা, মানে এক খণ্ড দু খণ্ড তিন খণ্ড এরকম উপন্যাস হয়। আবার অনেক কবিতা হয় যে কবিতাগুলো খুব শর্টলি 2 লাইন 4 লাইনে মনের ভাব প্রকাশ হয়ে যায়। একটা কবিতার লাইন আছে, জাস্ট 1 মিনিট, 1 লাইনের, মানুষ তুমি নিউটন বোমা বোঝো মন বোঝো না। এটা দিয়ে কত ডিপলি একটা কবিতা বোঝা, মানে কত বড় সেটাই, একটা কথা, মাত্র 2 লাইনে। সেটাই, হ্যাঁ, খুব সেটাই। সত্যি, খুব সত্যি, খুব সুন্দর করে বলেছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক 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 কৃতজ্ঞতা, তোমরা এত এত মানে সুন্দর আবৃত্তি করো। আহ, তোমরা আসলে আমাদের একটা সম্পদ, আমাদের 98 এর সম্পদ। সিফাত, সিফাতের কাছে আসি, সিফাতের কাছে আসি। সিফাত, তুমি তো আমরা শুনেছি যে তোমার কবিতার প্রতি ভালো লাগা একদম সেই মানসিং গার্লস ক্যাডেটে তুমি যখন ছিলে তখন থেকেই ভালো লাগা, এবং আমি জানি তুমি লেখালেখিও করো। তো এখন তোমার কাছ থেকে একটা কবিতা শুনতে চাবো। তুমি তোমার নিজের লেখা থেকেও পড়তে পারো, বা অন্য আচ্ছা, কারো কবিতাও পড়তে পারো। ঋতু, থ্যাংক শুরু ইউ। করো। আমি আসলে আমার লেখাই একটি কবিতা বলছি। আর তোমা হলো একটু মিউট প্রথমে করে দেই। আমার লেখা একটি কবিতাই পড়ছি। তো তার আগে একটু বলে নিই, আসলে মানে কবিতা কোনো কিছু লিখতে গেলে না, কিছু অবশ্যই যে তমা বলে একটা প্লট, কোনো চিন্তা ভাবনা, কাউকে উদ্দেশ্য করে, ভালো লাগার মানুষ, প্রিয়জন মানুষ, পছন্দের মানুষ, যেটাই হোক তাকে উদ্দেশ্য করেই লেখা হয়ে থাকে। তো আমার এই কবিতাটা আসলে আমি আমার সংসারকে আমি উদ্দেশ্য করে লিখেছি, আমার নিজের সংসারকে নিয়ে আমার লেখা কবিতা। আমি জানি না কতটুকু ভালো লাগবে, খুবই সিম্পল, সহজ শব্দে লেখা।
সোনার সংসার। আমাদের ছোট্ট সংসার ভালোবাসার ঘর। চাল ডাল আর নুন পেঁয়াজের হিসাব করি সারাক্ষণ। কষ্ট তুমি বড্ড করো, হিসাব কষি আমি। খোঁচাখুচি আর অভিমানের পর হাসি শুরু করি। তুমি ছাড়া জীবনটা যে বড্ড খালি লাগে। অপেক্ষা করি কখন তুমি আসবে দুয়ারে। কপালে আমার লাল টিপ, দেখাবো তোমায় কখন। মিষ্টি হেসে আমায় তুমি কাছে ডাকবে যখন। রাত শেষে ভোর হয়, নতুন স্বপ্ন বুনি। তোমার চোখের ভোরের আলোয় আগামীকে দেখি। ভালোবাসা কাকে বলে নতুন করে ভাবি। নতুন দিনের শুরু দুজনে মিলে করি। হাতে আমার লাল চুড়ি, তোমার জন্য সাজি। হাতে রেখো হাত, পাশে থেকো সারাক্ষণ। আমি যে ভাগ্যবতী, তোমায় পেয়েছি আজীবন। ধন্যবাদ। বাহ, এত অনেক সুন্দর। ট্যালেন্টেড তোরা, গ্রেট। আসলে এটা একটু বলতে চাই, এটা আমি আসলে আমার হাজবেন্ডকে উদ্দেশ্য করেই লেখা কবিতা আমার। প্রিয়জনকে উদ্দেশ্য করেই লেখা কবিতা আমার। হ্যাঁ, আমরা খুব ভালো বন্ধুরা নিশ্চয়ই লিখেছেন। জানি যে সিফাতের হাজবেন্ড আমাদের আরেকজন 98 ফ্রেন্ড হাসনাত। আম, ও কোথায় আছে? সিফাত একটু আহ বলে দাও। ও ও বর্তমানে লেবাননে আছে। সিজার বিডি নামে ওর ইয়ে আছে, সবাই মোটামুটি চিনো। 1 বছরের জন্য মিশনে গিয়েছে। সো হাজবেন্ড দূরে থাকলে যা হয়, বইয়ের মন থেকে তো এরকম কবিতা বের হবেই নাকি? সেটাই। আচ্ছা, আমরা হচ্ছে তোমার কবিতাও চাই, আবার চাই না যে আমাদের বন্ধু তোমার থেকে দূরে থাকুক। আচ্ছা, এখন ফারজানা তমা, তোমার কাছে আবার হুম, আসি। তোমার মিষ্টি আচ্ছা কণ্ঠে একটা কবিতা শুনতে চাই। আচ্ছা, প্রেমের কবিতা পড়বো। প্রেমের? হ্যাঁ, প্রেমের। হ্যাঁ, আচ্ছা, তাহলে তসলিমা নাসরিনের একটা কবিতা পড়ি। শিওর, আমার খুব পছন্দের। আমার তসলিমা নাসরিনকে আমার গ্রেট পোয়েট মনে হয়, মানে তার মনটা এত পয়েটিক। এবং মানে তোমার প্রকাশ করার ভঙ্গিটা অনেক সুন্দর, মানে লেখার ভঙ্গিটা খুব সুন্দর। ওনাকে নিয়ে এত বিতর্ক, কিন্তু আসলে ওনার অনেক ফ্যান, অনেক অনেক ভক্ত, খুব সেটাই। মানে ওনার লেখার ভক্ত অনেকে। হ্যাঁ, কারণ আসলে না সত্যিকার অর্থে উনি লেখার ব্যক্তি লেখার তসলিমার ব্যক্তি তসলিমাকে নিয়ে আসলে আমরা অনেক বিতর্ক আছে। সেটা হুম হুম সেটা না, যে ওই যে বললাম যে কবিতা এবং কবি আমরা হুম না হুম মিলিয়ে ফেলি। হ্যাঁ, তার নাম ফেলে ফেলি, কবিতাগুলো সেটাই। অনবদ্য। হ্যাঁ, হুম, ঠিক সেটাই। আছে, শুরু করো। আচ্ছা, তাহলে আমারও খুব সিফাত একটু পছন্দের। মিউট করে দাও। হুম, এমন ভেঙে চুরে ভালোবাসিনি আগে, এই কবিতাটা পড়ি। হ্যাঁ, কি হচ্ছে আমার এসব, যেন তুমি ছাড়া জগতে কোনো মানুষ নেই, কোনো কবি নেই, কোনো পুরুষ নেই, কোনো প্রেমিক নেই, কোনো হৃদয় নেই। আমার বুঝি মন বসছে সংসার কাজে, বুঝি মন বসছে লেখায় পড়ায়। আমার বুঝি ইচ্ছে হচ্ছে হাজারটা পড়ে থাকা কাজগুলোর দিকে তাকাতে, সভা সমিতিতে যেতে। অনেক হয়েছে ওসব, এবার অন্য কিছু হোক, অন্য কিছুতে মন পড়ে থাক, অন্য কিছু অমূল আনন্দ দিক। মন নিয়ে যত ঝামেলা আসলে, মন কোনো জায়গায় পড়ে রইলো তো পড়েই রইলো। মনটাকে নিয়ে অন্য কোথাও বসন্তের রঙের মতো যে ছিটিয়ে দেব, তা হয় না। সবারই হয়তো সবকিছু হয় না, আমার যা হয় না তা হয় না। তুমি কাল জাগালে, গভীর রাত্রিরে ঘুম থেকে তুলে প্রেমের কথা শোনালে। মনে হয়েছিল যেন স্বপ্ন দেখছি। স্বপ্নই তো, এ তো একরকম স্বপ্নই।
আমাকে কেউ এমন করে ভালোবাসার কথা বলেনি আগে। ঘুমের মেয়েকে এভাবে জাগিয়ে কেউ চুমু খেতে চায়নি। আমাকে এত আশ্চর্য সুন্দর শব্দগুচ্ছ কেউ শোনায়নি কোনোদিন। এত প্রেম কেউ দেয়নি। এমন ভেঙে চুরে ভালো কেউ বাসেনি। তুমি এত প্রেমিক হলে কি করে? কি করে এত বড় প্রেমিক হলে তুমি? এত প্রেম কেন জানো? শেখালো কে? যেরকম প্রেম পাওয়ার জন্য সারা জীবন অপেক্ষা করেছি, স্বপ্ন দেখেছি, পাইনি। আর এই শেষ বয়সে এসে এই শরীর খেয়ে নিচ্ছে 101টা অসুখ পোকা। যখন মরে যাব, যখন মরে যাচ্ছি, তখন যদি থোকা থোকা প্রেম এসে ঘর ভরিয়ে দেয়, মন ভরিয়ে দেয়, তখন সবকিছুকে স্বপ্নই তো মনে হবে। স্বপ্নই মনে হয়। তোমাকে অনেক সময় রক্ত মাংসের মানুষ বলে মনে হয় না। হঠাৎ ঝড়ে ওরে হৃদয়ের উঠোন, যেন অনেক প্রত্যাশিত অনেক কালের স্বপ্ন এসে দাঁড়ালো। আগে কখনো আমার মনে হয়নি ঘুম থেকে অমন আচমকা জেগে উঠতে আমি আসলে খুব ভালোবাসি। আগে কখনো আমার মনে হয়নি কিছু উষ্ণ শব্দ আমার শীতলতাকে একেবারে পাহাড়ের চূড়োয় পাঠিয়ে দিতে পারে। আগে কখনো আমি জানিনি কিছু মোহন শব্দের গায়ে চুমু খেতে খেতে আমি রাতকে ভোর করতে পারি। ধন্যবাদ সবাইকে। অসাধারণ। অসাধারণ, সত্যি এটা আমার খুব প্রিয় একটা কবিতা, আমি আসলে অদ্ভুত প্রেমের কবিতা। আমি আসলে খুব ইমোশনে পড়ে গিয়েছিলাম আবৃত্তিটা এবং কবিতাটা এত সুন্দর, আমি ইমোশনে ছিলাম। ধন্যবাদ তোমাদেরকে। অদ্ভুত সুন্দর। আসলে এই কবিতার পরে না আসলে আহ কিছু বলার নাই, মানে আমি কোনো শব্দই দিয়েই আসলে এটা প্রশংসাটা অ্যাপ্রোপ্রিয়েটলি আমি করতে পারবো না। এটা জাস্ট অনুভব করার ব্যাপার যে কতটা সুন্দর ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ইমরান, হয়ে যাবে নাকি একটা? মাঝে 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 মনে হয় না যে জীবনটা কবিতা হলে কত ভালো হতো না, তাই না? মানে কবিতার শব্দগুলি এত সুন্দর, মানে জীবনটা, মানে আমি আসলে খুব ইমোশনাল, তো আমার একটুতে চোখ দিয়ে পানি পড়ে পড়ে যায়, বা কোনো সিনেমা দেখলে সেটাই, কোনো দুঃখের আমার কিন্তু কষ্টের অলরেডি যে চোখের কোণে পানি চলে আসছে। আমি আমার আছে কাজল দিছি, কিন্তু আমি আমার আছে, আমার আছে, আমার আমার কিন্তু কোনায় কোনায় একটু আছে, বুঝছো? মানে মনে আমি হয় আমি যে মানে সত্যি ট্রু ইমোশনাল হয়ে যাচ্ছি। সেটাই ট্রু কবিতা লাভার আসলে। আমি সেটাই। মানে তোমরা এত সুন্দর আবৃত্তি করো, আমি যতই শুনতেছি আমি আমি স্পিচলেস হয়ে যাচ্ছি, মুগ্ধতায় আমাকে একদম ঘিরে ধরছে। তুমি মুগ্ধ আচ্ছা হচ্ছ, এটা ইমরান, অনেক বড় একটা ব্যাপার। সেটাই। না না না, এটা হচ্ছে মানে কিছু বলার নাই, তোমরা অসাধারণ অসাধারণ, প্রত্যেকে অসাধারণ আবৃত্তি করো। ইমরান, আর আচ্ছা, কথা বাড়াবো না, হুম, তোমাদের আবৃত্তি শুনবো। আমি যতটুকু সময় আছে পুরাপুরি আমি আবৃত্তি শুনেই করতে চাই, সময় নষ্ট করতে চাই না। শোনাও আচ্ছা। শোনাও, আর বাকিরা একটু মিউট করে দিই। বর্তমান পরিস্থিতি নিয়ে সহস্র সুমন এই ভদ্রলোক একটা কবিতা লিখেছে এবং কবিতাটা খুব ভাইরাল হয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে কবিতাটা। আসলে আমরা এই সময়টা, করোনা, এই সময়টা শেষে নিজেরা এই কি করব বা কি ভালো কাজগুলো করব, কিন্তু আমাদের ভিতর থেকে একটা শপথ চলে আসছে। যেমন আমি অনেকে মানে এটা একরকম ক্রিটিসিজম যে ইমরান মনে হয় এই করোনার ভয়ে দাঁড়িয়ে রাখছে। আসলে আমার একটা ইচ্ছা ছিল যে আমি দাড়ি রাখবো, তো আমার দাড়ি এত ভালো না, এই জন্য রাখা হয় না। বাট এবার করোনার জন্যই আসলে আটকে আছি, সেলুনে যাইনি, নিয়াত করে ফেললাম যে আমি দাড়িটা রেখেই দিই। তো আমার কাছে এটা ভালো লাগছে। তো উম, অনেকে দেখাচ্ছে নামাজ পড়া ধরেছে, যারা পড়তো না, যারা পড়তো তারা আরো ভালো করে করতো। তো এরকম, এবং এই নিয়াত গুলাকে
রাখছে যে আমি যেন এটাকে কন্টিনিউ করতে পারি। এরকম একটা শপথ নিয়ে সহস্র সুমনের এই যাত্রায় বেঁচে গেলে কবিতাটা আবৃত্তি করছি। হ্যাঁ, এই এই আবৃত্তিটা যাত্রায় কবিতাটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ। এই যাত্রায় বেঁচে গেলে ভীষণ করে বাঁচবো, সবাইকে জড়িয়ে ধরে অনেক করে কাঁদবো। এ যাত্রায় রেহাই যদি পাই অন্যের কথা ভাববো, যার যেখানে অংশ আছে হিসেবগুলো চুকিয়ে দেব। একাকী নীড়ের ছানা দুমুঠো খেলো কিনা খবর নেব। এ যাত্রায় বেঁচে যদি যাই অন্যদের আগে বাঁচতে দিব। ঘর থেকে বেরিয়ে প্রথম নদীর কাছে ক্ষমা চাবো, বন পাহাড়ার সাগর দেশে বিনয় হেসে নত হব। এ যাত্রায় বেঁচে গেলে আমি ঋণ না হয়ে পরিশোধ হব। আর হব না হুঙ্কারী, আর হব না রাস ভারী, থামিয়ে দেব লোভ লালসার রাহাজানি, ধর্ম নিয়ে মহাজনী। পবিত্র প্রাণের ইবাদত হব। এ যাত্রায় বেঁচে বর্তে গেলে মানুষের তরে মানুষ হব। নতুন করে স্কুলে যাব, কলেজে যাব, ফুচকা খাবো, বন্ধুদের নিয়ে আড্ডা দেব, হাসিগুলো ছড়িয়ে দেব। ঘুড়ি উড়াবো রং বেরঙের, নৌকা হব মুক্ত পালের। এ যাত্রায় বেঁচে যদি যাই দুর্বলের কাছে জম হব না, হরিণ ঘাতক তীর হব না, অসৎ পথের ভিড় হব না। সত্যি যদি রেহাই পাই, বেঁচে যদি যাই এ যাত্রায় একটি বার, যত অন্যায় পুষিয়ে দেব, যত হিংসা মিটিয়ে দেব। বাড়ি ফিরলে এবার মায়ের শাড়ির আঁচল হব, বউয়ের চোখের কাজল হব, ছেলের কাছে ঘোড়া হব। আর যদি না বাঁচি, যদি হারিয়ে যায় ওই একাকী অন্ধকারের দেশে, অন্তত দূর আকাশের চাঁদটি হব, যতটুকু পারি আলো ছড়াবো। ধন্যবাদ। অসাধারণ, চমৎকার, শব্দগুলি যে কি সুন্দর, শব্দগুলি যে কি সুন্দর, মারাত্মক মারাত্মক, এটা যখন অসম্ভব আমি সুন্দর। কয়েকদিন আগে আবৃত্তি করি আমার চোখ দিয়ে তখন পানি বের হচ্ছে, মানে আবৃত্তি মানে করার সাথে আসলে মানে শব্দগুলি এত হার্ট টাচিং, মানে মনে হচ্ছে যে মানে আমাকে বিঁধতেছে, তাই না? আমার শরীরে যে কথাগুলি লাগছে, মানে এখনকার পরিস্থিতি যেরকম, যে আমিও তো এটারই একটা অংশ, মানে আমাকে নিয়ে জিনিসটা, আমার পরিস্থিতি, আমার সিচুয়েশনকে নিয়ে মানে কবিতাটা করা এমন লাগলো, মানে অসাধারণ কবিতা। সত্যি ধন্যবাদ। তাই, খুব সুন্দর। সত্যি খুব ভালো সত্যি হয়েছে, আমাদের ইমরান এই খুব দারুণ আবৃত্তি করেছে। হ্যাঁ, জীবনটা আসলেই আমাদের অসম্ভব বদলে সুন্দর। যাবে এই পরিস্থিতি থেকে। আমরা যখন স্বাভাবিক কর্মজীবনে ফিরবো, সত্যি জীবনটা কিন্তু আর আগের মতো থাকবে না। আমাদের কিন্তু অনেক গভীর গভীর রিয়েলাইজেশন কিন্তু আসছে, তাই না? আমাদের চারপাশ নিয়ে, আমাদের সেটাই। জীবন নিয়ে, অবশ্যই। প্রকৃতি নিয়ে, প্রকৃতি নিয়ে, সবকিছু নিয়েই কিন্তু একটা গভীর রিয়েলাইজেশন আমাদের মধ্যে কাজ করতেছে। নিশ্চয়ই আমরা যখন স্বাভাবিক জীবনে ফিরবো সেগুলো আমরা মনে রাখবো। আমি না মানে আহ, কোথায় যেন আমি হারিয়ে যাচ্ছি, মানে আমি মনে হচ্ছে প্রতিবার আমাকে খুব স্ট্রাগল করতে হচ্ছে আবার শোতে ব্যাক করার জন্য। আচ্ছা, একটু আমি কমেন্ট গুলো দেখি, এত কমেন্ট আসতেছে এবং মানে অনেকেই দেখছে আমাদের সাথে। জনি আছে, সানভি আছে, তারপর মোহাম্মদ তৌহিদুর রহমান, তৌহিদ, শ্রুতি আমাদের সাথে আছে। নেটওয়ার্ক খুব প্রবলেম করতেছে। আনোয়ার হোসেন, মিম রহমান, আমি একটু জাস্ট নামগুলো পড়ছি। বাঁধন আমাদের সাথে আছে, আজাদ আমাদের সাথে আছে। সবাই দেখছে আমাদেরকে, এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট করছে। সবাই বলছে যে খুব সুন্দর হচ্ছে শো, সবার আবৃত্তি খুব সুন্দর হচ্ছে, সবাইকে খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, উম, অনেক ধন্যবাদ, তোমরা আমাদের সাথে থাকো এবং তোমরা যে উপভোগ করছো তোমাদের ঈদের সময়টা আহ আমাদের সাথে
তোমরা আনন্দে সময়টা কাটাচ্ছ, আমাদের এই প্রোগ্রামটা উপভোগ করছো, দেখে খুব ভালো লাগছে। আমাদের আসলে উদ্দেশ্য সেটা, যে বন্ধুদের সাথে আনন্দগুলো ভাগ করে নেওয়া। তো এখানে আমি বেশ আগে একটা কমেন্ট দেখেছি, আমার খুব প্রিয় একটা মানুষ, আমার খুব কাছের বন্ধু পুতুল। পুতুল আমার আবৃত্তি শুনতে চেয়েছে। তো আমি হচ্ছে খুবই নগণ্য, মানে তোমাদের আবৃত্তি কাছে আমি আসলে একদমই কি বলে শিশু। তো পুতুলের কথায় আমার হচ্ছে একটু আবৃত্তি করতে ইচ্ছা হলো, আমি জাস্ট পড়বো। আমি বন্ধুদের অনুরোধ করব তোমরা মিলিও না আর কি, আমাদের যে 3 বন্ধু আছে সেটার সাথে মেলালে হবে না। আচ্ছা, আমার পছন্দের একটা কবিতা, এটাও কি বলবো, প্রেমের কবিতাই, খুব গভীর একটা আবেগের, আমার মনে হয় আবেগময় একটা কবিতা। কারণ প্রেম জিনিসটা না আসলে কি বলবো, একটা ভেতরে ধারণের ব্যাপার। এবং প্রেম কিন্তু সব সময় যে প্রকাশ করে বোঝানো যায় তাও না। আবার প্রেমের জন্য আমরা আসলে অনেক কিছু কিন্তু করি। হ্যাঁ, তো সবকিছুরই একটা কি বলে গভীরতা আছে, যেটা আমার কাছে এই কবিতাটাতে আমি খুব ফিল করি। তো আমি করছি। কবিতাটার নাম হচ্ছে লবণ চা, লিখেছে আদিত্য অনেক। বইমেলায়, থিয়েটারে, ক্যাফেটেরিয়ায়, পহেলা বৈশাখে, ভ্যালেন্টাইন উৎসবে শুধু মেয়েটার চোখে পড়ার দুঃসহ চেষ্টা ছাড়া ছেলেটা পুরা দস্তুর সাধারণ। মেয়েটা রূপে ও লাবণ্যে, ফ্যাশনে ও বসনে আগা গোড়া বিশেষণ। এক ঝাঁক উচ্ছল প্রজাপতি তরুণের ভিড়ে ছেলেটা একেবারে আপান্তেও। তবু সাহস করে একদিন বলেই ফেললো, আমার সাথে চা খাবে? ছেলেটার দুঃসাহসী অফারে অবাক মেয়েটি, কি জানি মনে করে বলল, চলো। মেয়েটার মুখোমুখি বসা ছেলেটার বুক থরথর, আড়ষ্ট জিহ্বা। চায়ে চুমুক দিয়ে বলল, ওয়েটার, আমাকে লবণ দিয়ে যাও। মেয়েটা অবাক হয়ে বলল, তুমি চায়ে লবণ খাবে নাকি? ছেলেটা বলল, হ্যাঁ, আমার জন্ম নোনা জলের সাগর পাড়ে। নোনা চায়ে চুমুক দিলে আমার চোখে ভেসে ওঠে আমার গ্রাম, নোনা জলে ভেসে যাওয়া আমার বাবা মার মুখ। মেয়েটা অবাক হয়ে শুনলো ছেলেটার কথা, তারপর বলল, জানো, আমি কোনোদিন সাগর দেখিনি। আমার বাড়ি পাহাড়ে, ওখানে গা ছুঁয়ে উড়ে যায় কোমল মেঘ পাখির মতো। সাগর আর পাহাড়ের গল্প ক্রমেই নিবিড় হলো দিনে দিনে, তারপর বিয়ে, সংসার, এবং শেষে বুড়ো ও বুড়ি। বুড়ো মরবার আগে বুড়ির হাতে একটি চিঠি দিয়ে বলল, মরার পর খুলবে। বুড়ো মরার পর বুড়ি চিঠিটা খুলল। তাতে লেখা আছে, লবণ দিয়ে চা আমি কখনোই খেতাম না। তোমার সামনে থতমত খেয়ে চিনি বলতে লবণ বলে ফেলেছিলাম, আর বোকামি ঢাকতে অমন গল্প ভেবেছিলাম। তাই 40 বছর তোমার হাতের লবণ চা খেয়ে গেলাম। তোমার হাতের লবণ চা খুব মিষ্টি। বুড়ি প্রতিবেশীর বাড়িতে বেড়াতে গেল একদিন, তাকে চা দেয়া হলো। বুড়ি বলল, একটু লবণ দিয়ে যাও। অবাক হয়ে প্রতিবেশী বলল, আপনি কি চায়ে লবণ খাবেন? বুড়ি বলল, হ্যাঁ, লবণ চা খুব খুব মিষ্টি। বাহ, দারুণ। অসাধারণ। অসম্ভব সুন্দর, অসাধারণ। অসম্ভব সুন্দর ঋতু, অসম্ভব সুন্দর, খুব সুন্দর তো ভালো হয়েছে। আবৃত্তি তোমাদের করো। আবৃত্তি এত সুন্দর, আমি মানে না, খুব ভয়ে ছিলাম। হ্যাঁ, না না না, খুব খুব সুন্দর ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, আমি একটু তোমাদের কাছ থেকে জানতে চাবো, প্রথমে সিফাতের কাছে যাই, যে তোমরা তো অনেকের কবিতা আবৃত্তি করো, তো কার কবিতা বেশি পড়ো বা শোনো, ভালো লাগে,
থ্যাংক ইউ ঋতু। আসলে আমি না মানে সব ধরনের কবিতা পড়তে আমার ভালো লাগে। আমার না সে স্পেসিফিক কেউ নেই কেউ নেই যে আমি স্পেসিফিক কারো কবিতা অনবরত পড়ে যাচ্ছি। আমার খুব ফেমাস রাইটারদের কবিতাও ভালো লাগে, রিসেন্টলি যারা আধুনিক ভাবে লিখতেছে খুব সিম্পল শব্দ দিয়ে, তাদের কবিতাও আমার খুব ভালো লাগে। মানে আমি মোটামুটি সবার কবিতা আমার খুব পছন্দ, বাট আমার নির্মলেন্দু গুণের কবিতাগুলি আমার কাছে আসলে খুব ভালো লাগে। আমি জানি না, আমার কাছে আমার নিজের ব্যক্তিগত ভাবে আমি আমি মানুষকে ভালোবাসতে পছন্দ করি। মানে আমার চিন্তা চেতনা সবসময় ভালোবাসা নিয়ে। আমার ভালোবাসার কবিতাগুলি অসম্ভব ভালো লাগে। আমি মানে প্রেম করেছি, যারা প্রেম করে ওদের ভিতরে মনে হয় আবেগ একটু বেশি, আমি জানি না অন্যদের কি অবস্থা আসলে। প্রেম করে আমার বিয়ে করা, সো আমার ভিতরে আসলে ভালোবাসার কবিতাগুলি আমার কাছে, দুঃখের কবিতাগুলি আমি পারতপক্ষে পড়ি খুব কম। মানে ওগুলি পড়লে না আমার চোখে কান্না চলে আসে, মানে কষ্ট লাগে আমার কাছে। মানে ভালো ভালো সুন্দর কবিতা করলে না মনটা পজিটিভ থাকে, আমি ফিল করি আসলে যে আমার পজিটিভ ফিল করি। হ্যাঁ, যে মনে হয় যে একটা ভালো কবিতা পড়লাম, আমার ওই দিনটা খুব মানে আমি যখন নিজের সাথে রিয়েলাইজ করি না আমাকে জিনিসটা উদ্বুদ্ধ করছে, আমি পজিটিভ ফিল করছি, ওই দিনটা আমার খুব ভালো যায়। ওই দিনটা আমার খুব ভালো যায়। আমি এই জন্য চিন্তা করি যে সবসময় ভালো ভালো কবিতা পড়ার, ভালোবাসার কবিতা পড়ার, ভালো লাগার পজিটিভ কবিতা পড়ার, যেগুলি জীবনকে তোমার নতুন ভাবে বোঝানোর চেষ্টা করে না, এমন কোন কবিতা যেটা আমাকে ব্যাকে নিয়ে যাবে। আমি আসলে সবসময় পজিটিভ কবিতাগুলি পড়তে আসলে আমার খুব ভালো লাগে। আর আমি তোমার সাথে একমত, আমি যে কোনো মুহূর্তে ধরো তুমি আমাকে যদি খুব একটা কষ্টের জায়গায় ফেলে দাও, আমি না কখনো ডিমোরালাইজড হই না। আমার মনে হয় যে আমার জন্য বেটার কিছু আমার আল্লাহ হয়তোবা আমার জন্য রেখেছে, আমি ওখান থেকে নতুন করে শুরু করতে পারবো। মানে আমার ভিতরে না এই জিনিসগুলি কাজ করে। জীবন একটাই, আমাদের একবারই বাঁচতে হবে। সো একটাই জীবনকে কেন শুধু শুধু কষ্ট দিয়ে রেখে, কেন না এটাকে সামনে আমরা এগিয়ে নিয়ে যাই পজিটিভ ভাবে, ভালোভাবে। আমি যদি ভালো থাকি, আমার চিন্তা ভালো থাকলে আমার দুটো বাচ্চার চিন্তা ভালো থাকবে, আমি একটা মা, আমার পরিবারের চিন্তা ভালো থাকবে। আমার মানে সবকিছু পজিটিভলি আসলে আমার চিন্তা করতে খুব ভালো লাগে। আমার নির্মলেন্দু গুণ কবিতা খুবই ভালো লাগে, বাট আমি সবার কবিতা পড়ি। মানে কোন আননোন লেখকের কবিতাও যদি আমি ইউটিউবে বাহ, সার্চ দিই, ওর কবিতাও যদি আমার ভালো লাগে আমি ওটাও টুকে রাখি, যে মানে আমি চিনি না বাট ওর কবিতা ভালো লাগলে আমি দেখে রাখি, আমার কাছে ভালো লাগে কবিতাগুলি। তো তুমি এখন কার কবিতা শোনাবে? নির্মলেন্দু গুণ থেকেই শোনাবে নাকি? হ্যাঁ, আমি আমি আচ্ছা, নির্মলেন্দু গুণ থেকেই শোনাবো। আমি আসলে মানে এখন কি প্রেমের বলবো নাকি মাকে নিয়ে একটা কবিতা বলবো, তোমরা বলো মানে কোনটা বলবো আর কি। তুমি শোনাও যেটা ভালো লাগে। মাকে নিয়ে শুনি আচ্ছা আমার আচ্ছা, মনে হয়, নাকি তোমরা কি বলো? ঠিক আছে। আচ্ছা, আমি মাকে নিয়ে, এটা সুভা দাশগুপ্তের কবিতা। মাকে নিয়ে একটা কবিতা আমি চেষ্টা করছি, কারণ মা 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 বাবাকে নিয়ে যখন কবিতা বলি আমার কাছে আসলে খুব ভয় লাগে। কারণ এটা এমন একটা জায়গা, তুমি ইমোশন দিয়ে আসলে এক্সপ্রেস করতে পারবা না, শব্দ দিয়ে বলা যায় না জিনিসগুলি। আমি চেষ্টা করতেছি। ঠিক তাই, করো। মা, যখন ডাকি শিউলি হয়ে শরৎ তখন ভোরের হাওয়ায় বলে, কান্না রাখিস না, মা তো ছিলই, মা তো আছে, সবখানেতেই মা। যখন ডাকি মা, সহস্র চোখ বিপন্ন মুখ দুহাত তুলে বলে, বাইরে খুঁজিস না, ব্যর্থ জীবন, ক্লান্ত জীবন, পাশেই আছে মা। মা বলেই স্নেহের সকাল, মা বললেই তৃষ্ণার জল, মা বলেই ছায়ার আঁচল, মা বলেই দুঃখ উধাও। যখন ডাকি মা, মন্দিরে এক গির্জায় কিংবা মসজিদে সুর ভাসে, একই তো সুর না? মানুষ বড় কষ্টে আছে, মানুষ বড় দুঃখে বাঁচে, মানুষ বড় যাতা কলে, মানুষ বড় চোখের জলে, এর নেই কি সান্ত্বনা? দূরের থেকে মা তখনই উঠে আসেন কাছে, শিওরে হাত রেখে বলেন, আমি আছি না যখন ডাকি মা। ধন্যবাদ সবাইকে।
অনেক সুন্দর, অসাধারণ, অনেক অদ্ভুত সুন্দর। ঠিক তাই। খুব ভালো হয়েছে। আচ্ছা, এখন তমা, তোমার কাছ থেকে জানতে চাই যে তোমার প্রিয় কবি বা কার কবিতা পড়া হয়, শোনা হয় বেশি? আহ সিফাতের সাথে আমি একমত আসলে। কবিতা যারা পছন্দ করেন তারা অনেকের লেখাই পছন্দ করেন। নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, আর বিশেষ করে রবীন্দ্রনাথ আর কাজী নজরুল ইসলামের কথা, সেটা তো কিছু কিছু বিখ্যাত কবিতা, সেটা সবারই খুব পছন্দের। হ্যাঁ, আর রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন কবি যে তোমার পুরাতন থেকে নতুন, হ্যাঁ, তার কবিতা পড়লে তোমার মনে হবে যে উনি মনে হয় জানতেন যে এই সময় এরকম হবে। হ্যাঁ, সে কতদিন আগের লেখা, কিন্তু এখনো পড়লে মনে হবে কি যে নতুন। হ্যাঁ, এখন মনে হয় সে মনের কথাটা লিখে ফেলছে, যে প্রেমিকার মনের কথা, প্রেমিকের মনের কথা, প্রকৃতির কথা, সে মনে হয় সবটা মানে জেনে গেছে সেই সেই অত বছর আগে বসেও। মানে আমি ওনাকে এই দিকটাতে আমি এত বেশি, আমার কাছে মনে হয় যে এত চির তরুণ একজন মানুষ কিভাবে ওই সময়ে বসে সব সময় চির নতুন। তো রবীন্দ্রনাথ তার সব লেখাই খুব ভাল লাগে। নির্মলেন্দু গুণ প্রেমের যে লেখাগুলো লিখছে শর্ট ভার্সনে, যেমন অনেকে বিশাল কবিতা লিখে কিন্তু মনের ভাবটা প্রকাশ করতে পারে না, কিন্তু নির্মলেন্দু গুণ হচ্ছে মানে অল্প কথায় খুব সুন্দর করে সে তার প্রেমিকাকে মনের কথাটা বলে দিছে। তো এটা খুব ভাল লাগে। মহাদেব সাহার কিছু কবিতা আছে যেগুলো খুব মন ছুঁয়ে যায়। হ্যাঁ, মন ভালো নেই কিংবা বিষাদ ছুঁয়েছে আজ, এই কবিতাগুলো অসাধারণ। আর ইদানিং কালেও অনেকে খুব ভালো লিখছেন। তো আবার অনেকে আছেন কি একটা জিনিস খুব কঠিন করে লিখছেন। কেউ কেউ মনে করে কি যে কঠিন লিখলেই মনে হয় খুব হাই থটের কবিতা। হ্যাঁ, কিন্তু আমার কাছে যেটা ভালো লাগে যে সহজ ভাষায় সুন্দর করে মনের ভাবটা প্রকাশ করবে, সেটা মানুষের মন পর্যন্ত, তার হৃদয় পর্যন্ত বেশি ভালো করে পৌঁছাবে। হ্যাঁ, তো একদম ঠিক। আমি আমি বিভিন্ন গ্রুপে যখন কবিতাগুলো পড়ি তখন আমি কারো কারো লেখা যেমন খুব বিরক্ত লাগে যে এত কঠিন করে লিখছে যে ভাষাগুলোই বোঝা যাচ্ছে না, শব্দগুলোই বোধগম্য হচ্ছে না, সেটা আমার মন পর্যন্ত কিভাবে পৌঁছাবে। তো আমার কথা এটাই যে যারা সহজ সুন্দর করে লিখে, তাদের মন ছোঁয়া লিখে, তাদেরটা আসলে খুব মানে টাচি হয়, তাদেরটা খুব সহজে আমাদের কাছ পর্যন্ত পৌঁছায়। কঠিন মানে সুন্দর, কঠিন মানে একদম হাই স্ট্যাটাস, তা কিন্তু না। আমার কাছে যেটা মনে হয়। হ্যাঁ, তো এই তো আর কি। ঠিক তাই। যারা এবং কবিতার বেলায় শুধু না, আমার কাছে মনে হয় সহজ সরল ব্যাপারগুলো না সব ক্ষেত্রেই সুন্দর হয়। সুন্দর হ্যাঁ, হয়, সেটাই। সেটাই। তো তুমি হচ্ছে তোমার কোন আবৃত্তি মানে কবিতা শোনাবে এখন, প্রিয় কবি এখন থেকে? প্রিয় কবি থেকে তাহলে রফিক আজাদের একটা কবিতা শোনাই। নিজের লেখাও কবিতা শোনাতে পারি, কোনটা করব? আমার তো মানে তোমাদের সাথে সব শুনতে ইচ্ছা করতেছে, কিন্তু আমাদের সময় অলরেডি হচ্ছে 11:30 বাজে। আমি জানি না আমাদের বন্ধুরা যদি চায়, বন্ধুরা যদি থাকে আমাদের সাথে, নিশ্চয়ই আমরা শুনতে চাই। মানে আমার তো মন ভরতেছে না। বন্ধুরা যদি বলে অবশ্যই আরো কিছুক্ষণ থাকবো। আমরা অলরেডি শেষের দিকে চলে এসেছি প্রোগ্রামের। 1 ঘন্টার আচ্ছা, প্রোগ্রাম, সেখানে 1.5 ঘন্টা হয়ে গেছে, হয়ে তারপর আমার গেছে। মন ভরতেছে না। এটাই আসলে হয়, সেরকম। কবিতা আসলে এগুলো ইয়ে করতে গেলে এরকমটাই হয়। তখন আসলে ভালো লাগা থেকে এরকম হয়। ঠিক আছে, আচ্ছা, আমি রফিক আজাদের একটা কবিতা পড়ছি, প্রতীক্ষা। এটা অনেকেরই খুব পছন্দের কবিতা, বিখ্যাত কবিতা। শোনাও। এমন অনেক দিন গেছে আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি, হেমন্তে পাতা ঝরার শব্দ শুনবো বলে। নিঃশব্দে অপেক্ষা করেছে বনভূমিতে, কোনো বন্ধুর জন্যে কিংবা অন্য অনেকের জন্য, হয়তোবা ভবিষ্যতেও অপেক্ষা করব। এমন অনেক দিনই তো গেছে কারো অপেক্ষায় বাড়ি বসে আছি। হয়তো কেউ বলেছিল অপেক্ষা করো, একসঙ্গে বেরোবো।
এক শনিবার রাতে খুব ক্যাজুয়ালি কোনো বন্ধু ঘোরের মধ্যে গোঙানির মতো উচ্চারণ করেছিল, বাড়ি থেকেও ভোরবেলা তোমাকে তুলে নেব। হয়তোবা ওর মনের মধ্যে ছিল চুনিয়া অথবা শ্রীপুর ফরেস্ট বাংলো। আমি অপেক্ষায় থেকেছি। যুদ্ধের অনেক আগে একবার আমার প্রিয় বন্ধু অলোক মিত্র ঠাট্টা করে বলেছিল, জীবনে তো কিছুই দেখলি না, নুব্জ পিঠ পানশালা ছাড়া, চল তোকে দিনাজপুর নিয়ে যাব, কান্তজির মন্দির ও রামসাগর দেখবি, বিরাট গোলাকার চাঁদ, মস্ত খোলা আকাশ দেখবি, পলা ও আধিয়াদের জীবন দেখবি, গল্প টল্প লেখার ব্যাপারে কিছু উপাদান পেয়েও যেতে পারিস, তৈরি থাকিস, আমি আসবো। আমি অপেক্ষায় থেকেছি। আমি বন্ধু, পরিচিত জন, এমনকি শত্রুর জন্য অপেক্ষায় থেকেছি। বন্ধুর মধুর হাসি এবং শত্রুর ছুরির জন্য অপেক্ষায় থেকেছি। কিন্তু তোমার জন্য আমি অপেক্ষায় থাকবো না, প্রতীক্ষা করব। প্রতীক্ষা শব্দটি আমি শুধু তোমারই জন্যে খুব যত্নে বুকের তরঙ্গে তুলে রাখলাম। অভিধানে শব্দ দুটির তেমন কোনো আলাদা মানে নেই, কিন্তু আমরা দুজন জানি ওই দুই শব্দের মধ্যে পার্থক্য অনেক। অপেক্ষা একটি দরকারি শব্দ, আজ পৌরে দোতনাহীন, ব্যঞ্জনাবিহীন, অনেকের প্রয়োজন মেটায়। প্রতীক্ষাই আমাদের ব্যবহার্য সঠিক শব্দ। অনুমান অপর শব্দটি আমাদের ব্যবহারের অযোগ্য। আমরা কি একে অপরের জন্য প্রতীক্ষা করব না? আমি তোমার জন্যে পথে প্রান্তে অশ্বত্থের মতো দাঁড়িয়ে থাকব, ওই বৃক্ষ অনন্তকাল ধরে যোগ্য প্রতীকের জন্য প্রতীক্ষমান। আমাকে তুমি প্রতীক্ষা করতে বলো, আমি ঠায় দাঁড়িয়ে থাকবো অনড় বিশ্বাসে। দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ে শিকড় গজাবে, আমার প্রতীক্ষা তাও ফুরবে না। ধন্যবাদ। সুন্দর, অদ্ভুত সুন্দর, এবং এটা আমার খুব প্রিয় একটা কবিতা। একটু আমি কমেন্ট দেখি, এত সুন্দর সুন্দর কমেন্ট করছে। আমাদের সাথে অনেকেই আছে। ঈসা জিয়াউল ইসলাম লিখেছে, ফারজানা খুবই দারুণ করে মিষ্টি করে কথা বলে, দারুণ দোস্ত। পুতুল লিখেছে, রফিক আজাদের কবিতা হয়ে যাক। হ্যাঁ বন্ধু, করলো। শ্রুতি লিখেছে, তোমার নিজের লেখা কবিতা, নিজের লেখা শোনাও। আমরা তমা ওর নিজের লেখা একটা চিঠি পড়েছিল, তো নিশ্চয়ই আমরা তো আরো শুনতে চাই। সময় জানি না, কেউ একটু যদি কমেন্টে কেউ জানাও যে এখন কতজন আছে লাইভে, তোমরা আরো সময় চাও কিনা, বা আমাদেরকে সময় একটু দেয়া হবে কিনা জানি না, সেভাবে তাহলে আমরা থাকবো। আমার তো যেতে ইচ্ছা করতেছে না, আমি মানে আবিষ্ট হয়ে আছি, এবং আমি খুব প্রাউড ফিল করছি যে আমার বন্ধুগুলা এত মানে ট্যালেন্টেড, মানে এত গুণী আমার বন্ধুরা। আমি আসলে খুব ধন্য মনে করতেছি যে এরকম একটা প্রোগ্রাম আমি হোস্ট করতেছি, এবং এই বন্ধুদের আবৃত্তিগুলো আমি শুনতে পাচ্ছি। তো খুব খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো ইমরানের কাছে আমি চলে যাই, আমরা প্রোগ্রামের শেষের দিকে চলে আসছি প্রায়। ইমরান, তোমার পছন্দের কবি, কবিতা একটু বলো, এবং তোমার পছন্দের কবি কোন একজন কবির থেকে তুমি আমাদের কবিতা শোনাও। আচ্ছা, আসলে এক এক সময় আমার কাছে এক একজনকে ভালো লাগতো, মানে ভালো লাগা যেটা সবার কবিতা কম বেশি পড়া হয়। তো এক সময় হেলাল হাফিজের কবিতা পড়তাম, তারপর পূর্ণেন্দু পত্রিক কবিতা পড়তাম। এখন আমি মোস্ট অফ টাইম যেটা করি, আমাদের 98 এর বেশ কিছু খুব ভালো কবি আছে। আমি আসলে নাম উল্লেখ করলে, যেহেতু আমরা সবাই 98, নাম উল্লেখ করাটা ভুল হবে। এখানে বেশ কিছু ভালো মানের, মানে আমি
যারা পুরনো সিনিয়র কবি এদের সাথে তুলনা না, বাট ভালো মানের কবি আছে আমাদের মধ্যে। তো এদের কিছু কিছু কবিতা অসাধারণ, আমার খুব ভালো লাগে। ওরা মাঝে মাঝে যখন এফবিতে পোস্ট দেয়, গ্রুপে পোস্ট দেয়, আমি আবার ওখান থেকে কালেক্ট করে আবৃত্তি করি। তারপর স্পেসিফিকলি জীবনানন্দ দাশ, তারপর সুনীল গঙ্গোপাধ্যায়, রবি ঠাকুর, সবার কবিতাই ভালো লাগে বা করি। তো আমি এখন কথা না বাড়িয়ে যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি, পূর্ণেন্দু পুত্রীর সেই গল্পটা, একটা বিখ্যাত কবিতা ওনার, এটা করছি। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে দিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প, ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভূমিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, উঠ ছুরি তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনোদিন ভুলতে পারল না। বিশ্বাস না হয়তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। ধন্যবাদ। চমৎকার। এটা অনেক আমার ভালো খুব হয়েছে, পছন্দের খুব একটা পছন্দের কবিতা। একটা কবিতা। এটা আমারও পছন্দের, খুবই সুন্দর একটা কবিতা, পছন্দের একটা কবিতা। এত সুন্দর তোমাদের কণ্ঠ, তোমাদের এক্সপ্রেশন, মানে অন্যরকম একটা মুগ্ধতা, খুব সুন্দর। কবিতা আচ্ছা, এমন একটা জিনিস, মনে হয় না যে মানে সারা রাত চলে গেলেও মনে হয় কখন রাতটা চলে যাবে, শুনতেই থাকি সেটাই। তাই না? এরকম মনে হয়। আচ্ছা সিফাত, তুমি আমাদের এখন আরেকটা কবিতা শুনিয়ে দাও। তুমি আচ্ছা, নির্মলেন্দু গুণের শোনাতে চেয়েছিলে, হ্যাঁ, ওখান থেকে কি শোনাবে? আমি ওখান থেকে শোনাচ্ছি, আমার প্রিয় আচ্ছা লেখক, আমি ওখান থেকে শোনানোর আচ্ছা, চেষ্টা আমাদের হচ্ছে করছি। সময় বাড়ানো হয়েছে 11:45 পর্যন্ত, তো ও ঠিক আছে, আচ্ছা, আমরা কভার করতে পারবো। আচ্ছা। ওকে। শুধু তোমার জন্য। কতবার যে আমি তোমাকে স্পর্শ করতে গিয়ে গুটিয়ে নিয়েছি হাত, সে কথা ঈশ্বর জানেন। তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও কতবার যে আমি সে কথা বলিনি, সে কথা আমার ঈশ্বর জানেন। তোমার হাতের মৃদু কড়া নাড়ার শব্দ শুনে জেগে উঠবার জন্য দরজার সঙ্গে চুম্বকের মতো আমি গেঁথে রেখেছিলাম আমার কর্ণযুগল। তুমি এসে আমাকে ডেকে বলবে, এই ওঠো, আমি আমি আর আমি এ এ কি শুনলাম, এমত উল্লাসে নিজেকে নিক্ষেপ করব তোমার উদ্দেশ্যে। কতবার যে এরকম একটি দৃশ্যের কথা আমি মনে মনে কল্পনা করেছি, সে কথা
আমার ঈশ্বর যার জন্য। তারপর অনেকদিন পর একদিন তুমিও জানবে আমি জন্মেছিলাম তোমার জন্য, শুধু তোমার জন্য। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ, খুব সুন্দর। অনেক আচ্ছা, সুন্দর ঝটপট হয়েছে। আমরা এখন তমার কাছে চলে যাই। তমা, আচ্ছা এটা আমাদের শেষ শেষ আবৃত্তি, শেষ কবিতাটা। তুমি আমাদের আচ্ছা শেষ কবিতাটা শোনাও, তারপর আমরা আরো কিছু গল্প আচ্ছা করব। আচ্ছা আমি আমার যেহেতু একটা বন্ধু স্বরচিত কবিতা শুনতে চেয়েছিল, তো এই করোনার এই সময়টাতে আমি একটা কবিতা লিখেছি। উম, অনেক তো প্রেমের কবিতা হলো, হ্যাঁ, তো এটা করি আমি। হ্যাঁ, কবিতাটার নাম হচ্ছে ছোঁয়াও শিওর। তোমার রূপোর কাঠি। হুম, চাঁদ আজকাল বেশি আলো ছড়ায়, রূপলি জ্যোৎস্না গলে গলে মায়াময় পৃথিবীকে আরো মায়াবী করে তোলে। শুধু সেই আলোতে মন ভিজে না কোনো প্রিয় মানবীর। সূর্যটাও যেন একটু বেশি জল জ্বলে, সোনালি আভায় আলোকিত ভোর আদিগন্ত আলোক ছড়ায়। তবু সেই ভোরে কোনো শিশু ব্যাগ কাঁধে স্কুলে যায় না। ফাগুন বনে আগুন রাঙা কৃষ্ণচূড়াও বিমোহিত করে চারপাশ। কখনো কখনো লাল গালিচা পেতে রাখে কোনো এক আগন্তুকের প্রতীক্ষায়। তবু সে পথে হাঁটে না কোনো প্রেমিক পুরুষ। আকাশ ভেঙে বৃষ্টি পড়ে, ভিজিয়ে দেয় চোখের পাতা। জলের ধারা ভেজায় মেছো পথ, তবু সে মাঠ দাপিয়ে বেড়ায় না কোনো কিশোর দল। বাতাস ভরা প্রাণীর রসদ হাওয়ায় তোলে বকুল ফুল, পাখির গানও মন ভোলানো। তবু কেন নিঃশ্বাস ভারী হয়ে আসে? বিস্তীর্ণ জনপদ ফাঁকা পড়ে থাকে, পথিকের পথ চেয়ে দিন গুনে কেবল। যেন এক জাদুকরী তার সোনার কাঠি ছুঁয়ে মুখর ধরণীকে ঘুমন্ত পুরী বানিয়ে দিয়েছেন। আবার কবে জাগবো সবাই, নতুন সূর্য গায়ে মেখে হাঁটবো আবার নতুন পথে। হে মহামায়া, ছোঁয়াও এবার রূপোর কাঠি, স্বরূপে ফেরাও প্রিয় পৃথিবী, ফেরাও স্বরূপে আবার। ধন্যবাদ সবাইকে। এটা অসাধারণ, অসাধারণ। অসাধারণ, খুব এটা আমার সুন্দর লেখা। এটা আমার তুমি ভয়ঙ্কর ধন্যবাদ সুন্দর তোমাদের। লিখো তমা, যেমন মিষ্টি কণ্ঠ, এত সুন্দর লেখো। এবং সিফাত, তুমিও অনেক সুন্দর লিখো। আহ, মুগ্ধ, মানে মুগ্ধতার লেভেল ইনফিনিটি হয়ে যাচ্ছে। মানে এত অল্প সময় না, আসলে আমার আরো শুনতেই মন চাচ্ছে। তা আমরা আরেকটা শো করতে হবে তোমাদেরকে নিয়ে, আমি কিন্তু ছাড়ছি না। হ্যাঁ, আরেকটা শোতে তোমাদের নিয়ে আসবো। তা একটা খুব হবে সুন্দর ইনশাল্লাহ। কমেন্ট আসছে, ফয়সাল লিখেছে, আমি একটু পড়ে শোনাই তোমাদের। উম আমার খুব হিংসে হচ্ছে, ওরা তিনজন এত ভয়ঙ্কর সুন্দর আবৃত্তি করে। আহ আবৃত্তি করে কিভাবে? ওদের চারজনকে অনেক ভালোবাসা। আচ্ছা, আবার লিখে দিয়েছে ঋতু, আমার এই কমেন্টটা পড়ে শোনাও। আচ্ছা, এটা আমাদের স্ক্রলেও আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ফয়সালের দেখতে কমেন্টটা। পাচ্ছি। থ্যাংক ইউ ফয়সাল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমি একটু ছোট করে, আমাদের হাতে আর বেশি সময় নাই, 5-7 মিনিট আছে। তো ছোট করে আমি একে একে তোমাদের তিনজনের কাছ থেকে একটু জানতে চাবো যে এই যে আমাদের প্রোগ্রামটায় আসলে 98 ফ্রেন্ডস, আমাদের এই গ্রুপটা শিল্প সংস্কৃতি এবং ইতিবাচক বিভিন্ন দিক নিয়ে আমরা বন্ধুদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করি। তো তোমাদের এই আয়োজনগুলো কেমন লাগছে, তোমাদের একটু মতামতটা দিবে। এবং তোমাদের এই কবিতা নিয়ে তোমাদের বন্ধুদের প্রতি যদি কিছু বলার থাকে সেটাও একটু বলবে। হ্যাঁ, আমি প্রথমে ইমরানের কাছে যাচ্ছি। ইমরান।
আম, আসলে আহ, এই যে একটা সিচুয়েশন আমরা পার করছি, এই সিচুয়েশন মানে এই ধরনের প্রোগ্রামগুলো যে হচ্ছে, অনেকগুলা গ্রুপে অনেক ধরনের লাইভ অনুষ্ঠান হচ্ছে। কবিতাটা অবশ্যই একটা ব্যতিক্রম, আমার কাছে মনে হলো ব্যতিক্রম ধর্মী হয়েছে। এবং সবাই করোনা নিয়ে কথা বলছে, কেউ নেগেটিভ জিনিসটা তুলে ধরছে, কেউ পজিটিভ ভাবে বলছে। তো আমাদের এই ঈদের সময় অন্যরকম একটা ঈদ এবার। এই ঈদের সময় আমরা যেভাবে মানে একটা অপশন আমাদের হাতে ছিল, সেটা হচ্ছে টিভি দেখে বা এইভাবে সময় কাটানো। আর এখন আমার মনে হয় যে আমাদের অন্তত 90 ফ্রেন্ডরা, এরা টিভি না, বিভিন্ন গ্রুপের এই প্রোগ্রামগুলো, লাইভ প্রোগ্রাম দেখেই আসলে সময় কাটাচ্ছে। এবং আমিও পার্সোনালি বিভিন্ন গ্রুপের লাইভগুলো দেখি, ভালো লাগে। আর এই লাইফে আসতে পেরে তোমাকে, ফয়সালকে এবং এইটার সাথে সংশ্লিষ্ট সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ভালো লেগেছে। ঠিক। অনেক ধন্যবাদ। সিফাত, তুমি একটু আমাদের ছোট্ট করে তোমার এই গ্রুপ সম্পর্কে তোমার তোমার ফিলিং এবং এই কবিতা নিয়ে যদি কিছু বলার থাকে একটু বলো। আহ আসলে মানে অবশ্যই কবিতার প্রোগ্রাম আসলে মানে সব প্রোগ্রামই ভালো, বাট আমার ভালোবাসার প্রোগ্রাম যখন হবে সেটা আমার কাছে আরো বেশি ভালো লাগবে, যেহেতু এটা একটা কবিতার শো। তমা, ইমরান, মানে সবাই অসাধারণ কবিতা। এর মাঝে আমি নিজে এখানে পার্টিসিপেট করতে পেরেছি। সব কথা শেষ কথা, আমার 98 এর ফ্রেন্ডদের সামনে হয়তোবা কিছুটাও যদি আমি আনন্দ দিতে পারি এই দুর্যোগের সময়, আমাদের কবিতা শুনে যদি ওদের ভালো লাগে, ওদের যদি মানে ঈদের দিনটা কিছুটা উপভোগ করতে পারে, আমি অসম্ভব ফ্রম দ্য বটম অফ মাই হার্ট আমি খুবই খুশি হব। আর সব কথা শেষ কথা, প্রত্যেকটা গ্রুপেই তারা ভালো ভালো কাজ করছে। আমাদের 98 গ্রুপস, দে আর অসম। এবং প্রত্যেকটা গ্রুপ থেকে যে বিভিন্ন লাইভ শো গুলো হচ্ছে, মানে এত সুন্দর, এত ক্রিয়েটিভ। আর বিশেষ করে এই যে 98 ফ্রেন্ডস, এটা আসলে গ্রুপটা একটা কালচারাল মাইন্ডেড। আমার কালচারাল মাইন্ডেড জিনিস খুব ভালো লাগে, কারণ আমি নিজেও কালচারাল ফ্যামিলিতে বড় হওয়া, কবিতা বলি, গান শুনতে পছন্দ করি। সো আমার যখন কোনো কালচারাল মাইন্ডেড কোনো গ্রুপ আমার আসে না, আমার কাছে খুব ভালো লাগে, আমার কাছে খুব ভালো লাগে। ওটার প্রতি আমার আলাদা একটা ফিলিংস, আলাদা একটা অ্যাট্রাকশন আমার ক্রিয়েট হয়। যে মানে গান শুনি, অনেক কিছু, কবিতা আবৃত্তি, মানে সবকিছুই খুব ভালো লাগে। সো আমি গ্রেটফুল যে আমি এখানে আসতে পেরেছি, একই প্ল্যাটফর্মে এত ভালো ভালো সুন্দর সুন্দর বাঘা বাঘা আমার 98 ফ্রেন্ডদের সাথে আমি আসলে আমার কবিতা শেয়ার করতে পেরেছি। আমি মানে খুবই আমি কৃতজ্ঞ এটার জন্য। অবশ্যই আমি থ্যাঙ্কফুল। আর ঋতুর উপস্থাপনা অসাধারণ, অসাধারণ। বন্ধু, তোমার উপস্থাপনা অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাবো যে আমার খুব ভালো লেগেছে যে আমার এই বন্ধু তিনটা যেমন সুন্দর আবৃত্তি করে, যেমন সুন্দর কণ্ঠ, তেমন তারা এত পলাইট, এত সুন্দর মন, যে আমি আহ যখনই বললাম আমার তোমার সাথে একদিন পরিচয়, মানে একদিন দেখা হয়েছে। তো তারপরেও তারা এত সুন্দর, মানে মনে হচ্ছে কত যুগ যুগ ধরে আমরা বন্ধু। হ্যাঁ, এত সুন্দর করে রেসপন্স করেছে আমাকে। আহ এটাই আসলে আমার মনে হয়, যারা আসলে আম, একটু আবেগী, তাদের মনটাও বোধহয় অনেক পলাইট, অনেক অনেক সফট থাকে, অনেক অনেক সফিস্টিকেটেড থাকে তারা। তোমাদেরকে অনেক ধন্যবাদ যে এই প্রোগ্রামে তোমরা এসেছো, সাড়া দিয়েছো এবং খুব আহ উৎসাহ নিয়ে। এটাও আমার কিন্তু অনেক একটা কি বলে, আমি এনকারেজড হয়েছি যে আমার প্রথম প্রোগ্রাম এটা, এবং তোমাদের কাছ থেকে এত সুন্দর সাড়া পেয়েছি। আমার খুব, আমি ভেতর থেকে অনেক উদ্বুদ্ধ হয়েছি। তোমাদের অনেক ধন্যবাদ। তো শেষ একদম তোমার কাছে ফিরছি। তোমা, তুমি কিছু বলো হ্যাঁ, আমাদের। না, তোমাকে অবশ্যই অনেক ধন্যবাদ যে তুমি আমাকে খুঁজে বের করেছো। হ্যাঁ, এটার জন্য তোমার কাছে আমি কৃতজ্ঞ যে তোমাদের এই অনুষ্ঠানটার মাধ্যমে আমি তোমাদের সাথে কানেক্টেড হতে পেরেছি। কবিতা আমার ভালোবাসার জায়গা, সেটা তো আমি শুরু থেকেই বলেছি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আজকে আমার মনে হয়েছে যে আমি বেড়াতে যাচ্ছি। ধরো যখন আমরা কখনো ঈদের সময় বেড়াতে যাই না, সন্ধ্যার থেকে প্রিপারেশন থাকে, বাসার সবকিছু গুছায়, বাচ্চাদেরকে যে তোমরা কি খাবা, কখন খাবা, কোন জামা পরবো,
নামাজ পড়ে তাড়াতাড়ি রেডি হয়ে যেরকম আমরা রাতের দাওয়াতে যাই, আজকে ঠিক মনে হয়েছে কি যে বেড়াতে যাচ্ছি। যেমন ঈদটা তো অনেকটা নিরানন্দই কেটেছে, ধরতে গেলে মন খারাপ ছিল আসলে খুবই, সবার সাথে দেখা হচ্ছে না। কিন্তু আজকে আমার সত্যি মনে হয়েছে যে ঈদের আনন্দ, যে আমি কোনো ডিনারে যাচ্ছি, ভালো মতন তাড়াতাড়ি করে সবকিছু গোছগাছ করে এই যে আসছি, তোমাদের সাথে আড্ডা দিলাম, কবিতা হলো, ভীষণ ভালো লেগেছে। আর ঋতু, ইউ আর অসম। হুম, তুমি খুব ভালো অ্যাঙ্করিং করেছো, ভালো লেগেছে। আর বাকি দুইজন আহ বন্ধু, তোমাদের সাথে পরিচিত হলাম। আর ইমরানকে আসলে আগে থেকে একটু চিনতাম, সিফাতের সাথে আজকে নতুন দেখা হলো, খুব ভালো লেগেছে। তোমাদেরকেও অনেক ধন্যবাদ। আবার নিশ্চয়ই কখনো কোনো শোতে দেখা হয়ে যাবে। আবারও হয়তো আমরা এক হব। সবাইকে ঈদ মোবারক। আর ফয়সালকে অনেক ধন্যবাদ, আহ আমাদেরকে সবকিছু গুছিয়ে সুন্দর মতো অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তমা, থ্যাংক ইউ সো মাচ। সত্যি তাই, হয়তো না, অবশ্যই আমরা আবার আসবো, তোমাদেরকে ছাড়ছি না আমি। অবশ্যই আমরা আবার আসবো তোমাদের আরো কবিতা, এবং আমি খুব তৃষ্ণার্ত তোমাদের নিজেদের লেখাগুলো শোনার জন্য। হ্যাঁ, তোমরা এত সুন্দর লিখো, সেগুলো শোনার জন্য আমার আরো তৃষ্ণা বেড়ে গেল। নিশ্চয়ই আমরা আরেকটা এপিসোড করবো যেটা হচ্ছে নিজের লেখা, ওখানে শুধু নিজের লেখাগুলো তোমরা পড়বা। হ্যাঁ, তো আমরা সবাই যেন আল্লাহ আমাদের ভালো রাখে, সুস্থ রাখে, আমরা আবার আসবো। এবং তোমরা যেটা বলেছো ঠিক তাই, সত্যি যে এই 98 গ্রুপ ফ্রেন্ডস এর গ্রুপ থেকে যে প্রোগ্রামগুলো হচ্ছে সেগুলো সত্যি আমাদেরকে খুব ক্রিয়েটিভ ভাবে এনগেজ করে রাখে, এবং আমাদের সময়গুলো ভালো কাটে এই লকডাউনের সময়ও। এবং সত্যি ঈদের একটা আমেজ, মানে এমনি ভাবো তো যে আমরা বাইরে যেতে পারছি না, যদি এই ফ্রেন্ডস গ্রুপের এই অ্যাক্টিভিটি গুলো না থাকতো, খুবই বিষণ্ণতায় যেত সময়গুলো। তো আমি কিন্তু ঈদের আমেজটা আহ অনুভব করতে পারছি, আমার কিন্তু খুব একটা খারাপ লাগছে না, না। আমারও মনে হচ্ছে কিন্তু ঈদটা কিন্তু আজকে ভালোই কাটলো। প্রথম দিনটা খারাপ হতে পারে, মানে সেকেন্ড দিনটা মনে হচ্ছে না ঈদ ঈদ, আমার কাছে তো ঈদ ঈদই লাগছে, তাই না? সেটাই সেটাই। তো অনেক সেটাই। ধন্যবাদ বন্ধুরা, আমরা একেবারেই শেষে চলে আসছি, শেষের প্রোগ্রাম শেষ করব। তোমাদের সবাইকে আবারও অনেক মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা, যে তোমরা এসেছো এবং এত সুন্দর করে আমাদেরকে কবিতাগুলো শোনালে। আমার খুব ভালো লেগেছে, আমার সময় ভীষণ ভালো কেটেছে, আমি মানে ভয়ঙ্কর রকমের এনার্জি আমি গেদার করেছি এই প্রোগ্রাম থেকে। এবং নিশ্চয়ই আমাদের বন্ধুরাও অনেক এনজয় করেছে। তো আমি সেই সাথে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো যে ঢাকা বিডি ওয়েব সলিউশনকে, যে তারা আমাদের এই প্রোগ্রামটা করার জন্য টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে। তো এই যে প্রতিষ্ঠান আমাদের বন্ধু ফয়সালের, এটা তো ফয়সালকে অনেক ধন্যবাদ যে প্রোগ্রামগুলো এত কষ্ট করেও সাপোর্ট দেয়। তো আমরা সবাই সবার জন্য শুভ কামনা করি, ভালো চিন্তা করি, গান আবৃত্তি ক্রিয়েটিভ কাজের সাথে আমরা সবাই ইনভলভ থাকি, এবং সবাই সবার জন্য দোয়া করি, সবাই সবাইকে ভালোবাসি। তো সেটাই। আজকের প্রোগ্রামটা ধন্যবাদ এখানে শেষ 90 করছি। ফ্রেন্ড, হ্যাঁ, 98 সবাই ফ্রেন্ড, একটু ধন্যবাদ বিদায় সবাইকে। জানাও। সবাই ভালো সেটাই, থাকো এবং সবাই সবাই আমাদের ভালো যত থাকবে। বন্ধু আছে 98 গ্রুপে, যত বন্ধু আছে সবাইকে ধন্যবাদ। আমরা যারা এই অনুষ্ঠানের সাথে বিহাইন্ড দ্য সিন আছি, সবাইকে ধন্যবাদ, অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ঈদ মোবারক। আমিও আমিও একটু ছোট্টভাবে আমি বিদায় নিয়ে নিচ্ছি। বন্ধুরা, বিদায় এবং ঈদ মোবারক। সুস্থ থাকো, ভালো থাকো। এবং আমি জাস্ট 4টা লাইন পড়ে আমি একটু বিদায় নিব, যে আমাদের দেখা হোক ভোরের আলোতে, আমাদের দেখা হোক বিজ্ঞান জিতলে, আমাদের দেখা হোক মৃত্যু হেরে গেলে, আমাদের দেখা হোক আগের মতো করে, আমাদের দেখা হোক সুস্থ শহরে। বন্ধুরা, তোমাদের সাথে অবশ্যই সুস্থ শহরে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।
ঈদ মোবারক। ঈদ মোবারক। বাহ, তুমি শেষের কথাগুলোতে না মোবারক। খুব আরো মানে ইমোশনাল করে দিলে। নিশ্চয়ই আমাদের সবার আবার দেখা হবে, আমরা আড্ডা দিব, হবে। আবৃত্তি করব সামনাসামনি বসে, গান শুনবো, আবার সেই মানে দিনগুলো ফিরে আসবে। সবাই ভালো থাকো ইনশাল্লাহ। বন্ধুরা, সবাইকে আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ, সবাইকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা, শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।